দেখো স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ স্যার। এইটা। আচ্ছা দেখো, আমি আমি বারবার বলছিলাম যে ইউজুয়ালি আমি লিখে লিখেই পড়াবো, কিন্তু এই প্রথম দিকে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টের দু একটা কাজ, মানে আগের দিনেও তুমি দেখেছিলে আমি কোনো ইকুয়েশনই প্রায় আমাকে ডিরাইভ করতে হচ্ছে না। আর আজকেও যেটা হচ্ছে, আজকে যে ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কথাবার্তা বলা হবে, তা শেষে অল্প একটুখানি পার্ট আছে যেখানে একটুখানি অঙ্ক টঙ্ক কষতে হবে, আর বাকি পার্টটা মূলত হচ্ছে ডেসক্রিপটিভ। ঠিক আছে? বা এরও পরে কাজ যেটা হবে ফটো ইলেকট্রিক এফেক্ট, সেখানেও কিন্তু মূলত জিনিসটা ডেসক্রিপটিভ। তা যেহেতু এগুলো মূলত হচ্ছে ডেসক্রিপটিভ, হ্যাঁ মানে কথা বলা বেশি আর কি, সেই জন্য আমি এটা একটু পিপিটি থেকে বলে দিচ্ছি, যাতে করে তোমার মানে ওই যেটা আমি বলি না, মানে 2 ঘন্টার প্রায় 2টো ক্লাস যেটা লাগে, সেটা আমরা ওই আজকে 1 ঘন্টা 1 ঘন্টা 15 মিনিট ক্লাসের মধ্যে ব্যাপারটাকে করে ফেলতে পারবো আর কি। তাহলে তুমি, তোমাকে লেখার চেষ্টা করতে হবে না, আমি পিডিএফটা দিয়ে দেবো। আমি যেভাবে ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করছি সেই পার্টটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা গল্পটা শুরু করছি এরকম ভাবে যে, মানে আগের দিনের ওই স্টেটমেন্টটা দিয়েই আমাদের কিন্তু জার্নিটা হবে যে 19 শতাব্দীর শেষের দিকে এবং 20 শতাব্দীর প্রথম দিকে মানুষ কতগুলো ঘটনা দেখেছে, যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। এই যে বক্তব্যটা, সেই বক্তব্যটা থেকে একটা প্রশ্ন মনের মধ্যে আসছিল, সেটা হচ্ছে যে কি সেই ঘটনা যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা গেল না। সেই ঘটনাগুলো আমরা উল্লেখ করেছিলাম। সেই ঘটনাগুলোর মধ্যে প্রথম যে ঘটনাটা ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। তাহলে আমাদের আজকে ওটা নিয়ে আলোচনা করতে হবে, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন এইটা তোমাকে ব্ল্যাক বডি রেডিয়েশন এরকম একটা জায়গা থেকে স্টার্ট করব। মানে আমরা দেখব যে কোন একটা মেটাল, তাকে যদি হিট দেওয়া যায়, তোমাদের ডেলি এক্সপিরিয়েন্সে এটা দেখেছো আর কি, একটা লোহার রড বা কাউকে নিয়ে তুমি যদি আগুনে গরম করো, তার কালার চেঞ্জটাকে জাস্ট খেয়াল করে দেখো, যে প্রথমে সেটা লাল থাকে, তারপরে আস্তে 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 সেটা ব্লুইশ হয়, ব্লুইশ থেকে আস্তে 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 ওটা সাদা হয়ে যায় আর কি। তাহলে এই যে তোমার চেঞ্জটা হচ্ছে বিভিন্ন কালারের, কালারের চেঞ্জ হচ্ছে মানে ওয়েভ লেন্থের চেঞ্জ হচ্ছে। তার মানে একটা বডি, একটা মেটালিক বডি, যে বডিটাকে গরম করে সে একটা রেডিয়েশন ছাড়ছে, সেই রেডিয়েশনটা নিয়ে আজকে আমাদের কথাবার্তা বলা। আমরা মূলত ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলবো, যেটা মানে একটা লং লাস্টের প্রবলেম, যে প্রবলেমটা ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করে। এটা 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক এই ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করে দিয়েছিল। হ্যাঁ, সেইটা থেকেই কোয়ান্টাম মেকানিক্সের যাত্রা শুরু হয়েছিল। এবং 1900 সালের 14ই ডিসেম্বর বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক তার এই রেভলিউশনারি অ্যাজাম্পশনসটা নিয়ে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের এক্সপ্লানেশনটা দিয়েছিলেন। সেই জন্য তোমার এই 14th ডিসেম্বর 1900 সাল সেটাকে কোয়ান্টাম মেকানিক্সের জন্মদিন বলা হচ্ছে। আচ্ছা, ব্ল্যাক বডি রেডিয়েশন যখন বলছি, এই ব্ল্যাক বডি রেডিয়েশনের মধ্যে দুটো টার্ম আছে, তুমি দেখতেই পাচ্ছ, একটা হচ্ছে ব্ল্যাক বডি আর একটা হচ্ছে রেডিয়েশন। ব্ল্যাক বডি কাকে বলে? ব্ল্যাক বডি আমাকে যারা চাক্ষুষ দেখেছে তারা বুঝতে পারছে একটা পারফেক্ট ব্ল্যাক বডির এক্সাম্পল হচ্ছে আমি নিজে, মানে কুচকুচে কালো আর কি। আমি কেন কুচকুচে কালো? আর পার্থ কেন এত সুন্দর ফর্সা? পার্থ, তুই ফর্সা কেন আর আমি কালো কেন? আমি কালো, আমি ফর্সা নই। ফর্সা, হ্যাঁ তুই ফর্সাই। হ্যাঁ, তুই ফর্সা, তার কারণটা হচ্ছে তুই সব আলো অ্যাবজর্ব করতে পারিস না। আর আমি আহ, মানে কুচকুচে কালো, তার কারণটা হচ্ছে আমি সব আলো অ্যাবজর্ব করে নিতে পারি। আর একটা পারফেক্ট ব্ল্যাক বডি হচ্ছে এইটা, দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ লাইট অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তাহলে একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব, আর দেখা যায় যে কোন একটা সাবস্টেন্স যে লাইট অ্যাবজর্ব করে সেই লাইটই সে এমিট করতে পারে। সেই জন্য একটা বডি দ্যাট ক্যান অ্যাবজর্ব অর এমিট অল ফ্রিকোয়েন্সিজ অফ লাইট অর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তাকে বলা হবে একটা ব্ল্যাক বডি। আর এবারে যেটা ব্যাপার, যে একটা বডিকে তুমি যখন গরম করছো, সে লাইট এমিট করে, আর যদি তুমি সেখানে লাইট ফেলো, সে বেসিক্যালি লাইট অ্যাবজর্ব করে। এবারে একটা পারফেক্ট ব্ল্যাক বডি যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করে নিচ্ছে বা সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে, সেরকম পাওয়া খুব রেয়ার। এলো আবার এখন, এগুলো ঠিক ঠিক সময় জয়েন না করে সমস্যা, একজন আসছে দেখলাম না, এ হলো যে
মিন হলো যে জয়েন্টগুলো ঠিক সময় করে যাবে, নাহলে অসুবিধা। হ্যাঁ, যেটা বলছিলাম যে একটা পারফেক্ট ব্ল্যাক বডি, অর্থাৎ একটা বডি যে সমস্ত ফ্রিকোয়েন্সির লাইট অ্যাবজর্ব করবে বা সমস্ত, ওহ বাবা, এগুলো এই ক্লাসের মাঝে জয়েন করলে না খুব অসুবিধে। হ্যাঁ, বললাম যেটা পারফেক্ট, অ্যাবসলিউটলি পারফেক্ট ব্ল্যাক বডি, এটা খুব রেয়ার সিচুয়েশন যে সমস্ত লাইট অ্যাবজর্ব করে নিচ্ছে। হয়তো ব্ল্যাক হোলের ক্ষেত্রে হয়তো সেটা হতে পারে, কিন্তু আদারওয়াইজ তুমি যেটা পাবে যে মোরাললেস একটা পারফেক্ট ব্ল্যাক বডি পাবে, অ্যাবসলিউটলি পারফেক্ট ব্ল্যাক বডি হয়তো তুমি সবসময় পাবে না। আচ্ছা, মোরাললেস পারফেক্ট ব্ল্যাক বডির একটা আইডিয়াল এক্সাম্পল হচ্ছে যে একটা মেটালিক কন্টেনার নিচ্ছে, একটা ক্লোজ কন্টেনার হ্যাভিং এ পিন হোল, এবং এখানে যেটা হচ্ছে যে ভেতরটা রাফ সারফেস, ভেতরটা রাফ এবং কোটেড উইথ কার্বন ব্ল্যাক, আর আউটার সারফেসটা শাইনিং। এই পার্টিকুলার কেসে করে একটা রেডিয়েশন ঢুকছে, ঢুকে এই বাইরের ভেতরটা হচ্ছে ডার্ক এবং রাফ বলে সে বেশ কিছুটা অ্যাবজর্ব হবে, কিছুটা আবার রিফ্লেক্টেড হবে। আর রিফ্লেক্টেড যেখানে পড়লে সেখানে আবার কিছুটা অ্যাবজর্ব হবে, সামান্য পরিমাণ রিফ্লেক্টেড হবে। এবারে যেহেতু ফুটোটা খুব ছোট, এইখান থেকে রেডিয়েশনটা বেরোনোর স্কোপটা কিন্তু কম, এর ভেতরে অনেকবার রিফ্লেকশন হতে হতে পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাবে। তাহলে এইটা একটা এক্সাম্পল হবে ব্ল্যাক বডি। তাহলে মেটালিক বডি হ্যাভিং এ পিন হোল হুইচ হ্যাজ এ হয়ে গেল, হুইচ হ্যাজ এ which has a rough inner surface coated by charcoal black and a shining outer surface, সেটা হচ্ছে একটা ব্ল্যাক বডি এক্সাম্পল। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশনে ব্ল্যাক বডি কি তুমি বুঝলে, আর ব্ল্যাক বডির এক্সাম্পল বললাম। এবারে চলে এসো রেডিয়েশন পার্টটা। রেডিয়েশন মানে না, শাইনি হলে যেটা হয় যে যখন লাইট তোমার ধরো বেরোবে না, ধরো এই অনেক সময় কি কিছুটা ওই মানে যেটা বলে বিকিরণ পদ্ধতি বলে, হ্যাঁ, মানে একটা রেডিয়েশন যখন বিকিরণ পদ্ধতিতে বেরোয় তখন এই শাইনিং সারফেস যদি হয় না, তাহলে বিকিরণ পদ্ধতিতে লাইটটা বেরোতে পারে না। মানে একটা রেডিয়েশন তোমাকে তো কোনোভাবে বেরোতে দিলে হবে না, বেরোতে দিলে হবে না মানে কিভাবে তুমি করবে আর কি, তোমার হচ্ছে ভেতরটায় অনেকবার রিফ্লেকশন হবে, ব্ল্যাক দিয়ে কোটেড বলে হচ্ছে সে অ্যাবজর্ব হবে। এবার তারপরে যখন তোমার এই রেডিয়েশন অনেক সময় পেনিট্রেট করে যখন বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, তাতে করে সে যেতে, শাইনিং সারফেস যদি হয়ে যায় তাহলে পেনিট্রেট করে সে বাইরে যেতে পারবে। সেই জন্য বাইরের একদম আউটার সারফেসটা হচ্ছে শাইনিং আউটার সারফেস নেওয়া হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে রেডিয়েশন চলে আসে। রেডিয়েশন বলতে আমি বেসিক্যালি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কথা বলছি। আচ্ছা, এবারে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি না, তুমি অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কখন তৈরি হয় না, হয় না চার্জ পার্টিকেল অক্সিলেটস, ইট এমিটস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ ফ্রিকোয়েন্সি অফ ইটস অসিলেশন। মানে কোনো একটা চার্জ পার্টিকেল এসে ইলেকট্রন বা কোনো একটা আয়ন যখন কোনো অসিলেট করছে, অসিলেশন ফ্রিকোয়েন্সি, সেম ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে, সেটাকে আমি লাইট বলি। আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন কি আছে না, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে দেয়ার ইজ অ্যান ইনসেপারেবল অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যাসোসিয়েটেড টু লাইট। মানে সবসময় মনে রাখবে একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থাকে, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর থাকে, যারা পারপেন্ডিকুলার এবং পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। মানে দেয়ার ইজ অ্যান ইনসেপারেবল অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড ভেক্টর অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর অ্যাসোসিয়েটেড টু লাইট which are mutually perpendicular to the direction of propagation of light। যেমন ধরো এই ছবিটা খেয়াল করে দেখো, এই এক্স ওয়াই আর জেড ডিরেকশন, এক্স ডিরেকশন বরাবর যদি ইলেকট্রিক ফিল্ড, ওয়াই ডিরেকশন বরাবর যদি ম্যাগনেটিক ফিল্ড নাও, তাহলে জেড ডিরেকশনটা হবে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। আর এখানে এক্স ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড, ওয়াই ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড নিলে তবেই প্লাস জেড ডিরেকশনটা হবে ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। কারণ ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইটটা হয় ডিরেকশন অফ ই ক্রস এইচ, মানে ই একটা ভেক্টর, এইচ একটা ভেক্টর, ই থেকে এইচ এর দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে যেদিকে যাবে দিস উইল বি দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট।
এবার কেউ যদি ভুল করে এক্স ডিরেকশন বরাবর ম্যাগনেটিক ফিল্ড এবং ওয়াই ডিরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড করে, তাহলে ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে যদি তুমি একটা স্ক্রু ঘোরাও, তাহলে সে কিন্তু সেটা নেগেটিভ যে ডিরেকশনে যাবে এবং দিস উইল বি দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট। এটা খেয়াল রাখবে। তাহলে ই আর এইচ পারপেন্ডিকুলার, আর তার পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট, আর ডিরেকশন অফ প্রোপাগেশন অফ লাইট হবে ই ক্রস এইচ হবে। আর ভ্যাকুয়ামে লাইটের স্পিডটা কনস্ট্যান্ট, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এবারে দু একটা রিলেশন ভালো করে মনে রাখবে। যদি ভ্যাকুয়ামে তুমি করো, তা লাইটের স্পিডটা হবে 1/√μ0ε0, যেখানে μ0টা হচ্ছে অ্যাবসোলিউট পারমিয়েবিলিটি অফ দ্য ভ্যাকুয়াম, ε0টা হচ্ছে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য ভ্যাকুয়াম। আর কোনো একটা মিডিয়ামে যদি তুমি লাইটের স্পিড দেখো, তাহলে সেটা μ0টা μ দিয়ে রিপ্লেস হয়ে যাবে, ε0টা ε দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এখানে মিউটা হচ্ছে অ্যাবসোলিউট পারমিয়েবিলিটি অফ এ মিডিয়াম, আর ε হচ্ছে অ্যাবসোলিউট পারমিটিভিটি অফ দ্য মিডিয়াম। তাহলে এইটা একটুখানি ভালো করে মাথায় রাখবেন। হ্যাঁ, যে লাইটের স্পিডটা ভ্যাকুয়ামে যা হয়, বিভিন্ন মিডিয়ামে কিন্তু সেটা আলাদা হয়, এবং সেটা মিডিয়ামের পারমিএবিলিটি এবং পারমিটিভিটি তার উপরে নির্ভর করে। আচ্ছা, আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যখন বলি, সেখানে 2-3টে রিলেটেড টার্ম তোমাকে খুব ভালো করে জানতে হবে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ কমপ্লিট অসিলেশনস পার সেকেন্ড, যার এসআই ইউনিটের সেকেন্ড ইনভার্স বা তাকে হার্টজ বলে। ওয়েভলেন্থ হচ্ছে ডিস্টেন্স ট্রাভেলড পার অসিলেশন, তার এসআই ইউনিট হচ্ছে মিটার, সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার। আর পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ যে নিউ ইন্টু ল্যামডা, সেটা হচ্ছে স্পিড অফ লাইট হবে, কারণ ফ্রিকোয়েন্সি মানে 1 সেকেন্ডে কতবার অসিলেশন হলো, আর ওয়েভলেন্থ হচ্ছে একটা অসিলেশন হলে কতটা পথ গেল, 1 সেকেন্ডে কতটা পথ যাবে, নিউ ইন্টু ল্যামডা, সেটা হচ্ছে স্পিড অফ লাইট হয়ে গেল। মানে যে কোনো অসিলেশনের জন্য নিউ ইন্টু ল্যামডা ভেলোসিটি লিখতে তুমি, আর এখানে লাইট নিয়ে কথাবার্তা হচ্ছে, মানে নিউ ইন্টু ল্যামডা সি হয়ে গেল। আর ওয়েভ নাম্বার হচ্ছে পার ইউনিট লেন্থ কতগুলো তোমার কমপ্লিট ওয়েভস আছে, নাম্বার অফ কমপ্লিট ওয়েভস পার ইউনিট লেন্থ, তার এসআই ইউনিট মিটার ইনভার্স, সিজিএস ইউনিট সেন্টিমিটার ইনভার্স। তুমি জানো ওয়েভ নাম্বারটা নিউ বার দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, যেটা 1/λ হয়, 1/ওয়েভ লেন্থ হয়। আর এইখানে যেহেতু ওয়েভ লেন্থটা হচ্ছে c/নিউ, সেখানে তোমার একটা নিউ/c হয়ে যাচ্ছে। তাহলে দেখো, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য তুমি তার স্পিডটা কনস্ট্যান্ট ভ্যাকুয়ামে বলে দিয়েছো, কিন্তু 3টে টার্ম তোমায় জানতে হচ্ছে, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ এবং ওয়েভ নাম্বার। এইগুলো কিন্তু আলাদা আলাদা হয়। আর একটা রিলেশন তুমি একটু পরে শিখবে, সেটা এখনো শেখানো হয়নি, আমি কমপ্লিটনেসের জন্য করে দিচ্ছি। ফটো ইলেকট্রিক এফেক্টের থ্রু দিয়ে যেটা পাওয়া যায়, যেটা বেসিক্যালি লাইট যে কালেকশন অফ ফোটন ইজ হ্যাভিং এন এনার্জি এইচ নিউ, তাহলে এপসাইলন অর্থাৎ এনার্জিটা হয়ে যাচ্ছে এইচ নিউ, যেটা hc/λ ইকুয়াল টু hc নিউ বাই। এই রিলেশনটা তুমি মনে রাখবে, এবং এই রিলেশন থেকে তুমি দেখো পরিষ্কার বুঝতে পারছো, যেটা যে ফ্রিকোয়েন্সি যদি বাড়ে বা ওয়েভ নাম্বার যদি বাড়ে, তাহলে এনার্জি বাড়বে, আর ওয়েভ লেন্থ যদি বাড়ে, তাহলে কিন্তু এনার্জিটা কমবে। তাহলে এটা হচ্ছে রেডিয়েশন। তাহলে রেডিয়েশন মানে হচ্ছে, আমি মূলত ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বুঝছি। ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী রেডিয়েশন জিনিসটা কি, তার দু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স বলা হলো, তার দু একটা প্রপার্টি বলা হলো। আর আমার দরকার হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। ব্ল্যাক বডি রেডিয়েশন বেসিক্যালি হচ্ছে রেডিয়েশন অ্যাবজর্ব অর এমিট বাই এ ব্ল্যাক বডি ইজ কল্ড ব্ল্যাক বডি রেডিয়েশন। মানে নর্মাল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনের কোনো তফাৎ নেই, শুধু এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ব্ল্যাক বডি থেকে বেরোচ্ছে বা ব্ল্যাক বডি অ্যাবজর্ব করছে বলে তাকে ব্ল্যাক বডি রেডিয়েশন বলা হয়েছে। এখানে রেডিয়েশন মানে বেসিক্যালি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব আর এমিটেড বাই এ ব্ল্যাক বডি ইজ কল্ড দ্য ব্ল্যাক বডি রেডিয়েশন। তো দেখো, তাহলে আমি এই যে প্রথম টার্মটা মানেটা বুঝলাম, যে ব্ল্যাক বডি রেডিয়েশন আমাকে পড়তে হচ্ছে, ব্ল্যাক বডি বলতে কি বুঝছি তার এক্সাম্পল বুঝলাম, রেডিয়েশন বলতে কি বুঝছি, হ্যাঁ, সেটাকে আমি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলছি, তার দু একটা প্রপার্টি বললাম। আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ওয়েভ নাম্বার এবং এনার্জি, তাদের ইন্টার রিলেশনগুলোকে বুঝলাম। তাহলে ব্ল্যাক বডি রেডিয়েশন, তার ডেফিনেশনটা পরিষ্কার হয়ে গেল। রেডিয়েশন অ্যাবজর্ব আর এমিট বাই এ ব্ল্যাক বডি ইজ কল্ড দ্য ব্ল্যাক বডি রেডিয়েশন। দেখো, এই পর্যন্ত কারো কিছু অসুবিধা থাকলে বলে নাও। কোনো অসুবিধা আছে? ব্ল্যাক বডির ভেতরটা রাব করা হয় যাতে কি অ্যাবজর্পশনটা ভালো হয়। তা থেকে এটা হবে, ওই তোমার ওই যে যখন রিফ্লেকশনটা হচ্ছে রাব করার জন্য, রিফ্লেকশনটা আরবিট্রারি যে কোনো ডিরেকশনে হবে। যে কোনো ডিরেকশনে হলে একটা সুবিধা যেটা, যে তুমি দেখো যদি রাপ না হয় না, তাহলে তুমি এই যে লাইটটা যেখান দিয়ে মানে যখন ঢুকলো,
তখন ডিরেক্টলি রিফ্লেক্টেড হয়ে সে পুরো ওদিক দিয়ে বেরিয়ে যেতে পারতো। ঠিক আছে, তো পারপেন্ডিকুলারি যদি কোনো একটা যে রেডিয়েশনটা তুমি পাঠাচ্ছ, পারপেন্ডিকুলারি পাঠাচ্ছে, যে পারপেন্ডিকুলারি রিফ্লেক্টেড হয়ে যে ফুটো দিয়ে রেডিয়েশনটা ঢুকতো সেই ফুটো দিয়ে বেরিয়ে যেতে পারতো। রাফলি হয়ে গেলে তার যে রিফ্লেকশনের পরে তার ডিরেকশনটা যা খুশি হবে, র্যান্ডাম হবে। এবার র্যান্ডাম যদি হয়ে যায়, যেহেতু টোটাল সারফেস এরিয়ার রেসপেক্টে ওই ব্ল্যাক বডির যে ফুটোটা আছে সেই ফুটোটা হচ্ছে খুব খুব ছোট, সেটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা নেগলিজিবলি স্মল হবে, সেই জন্য এটাকে রাফ করে দেওয়া হচ্ছে। স্যার ওখানে একটা মেটালের কথা বলা আছে, কিন্তু সব মেটাল তো কালো হয় না। ওই ওই সব মেটাল কালো হয় না, মানে যখন পারফেক্ট ব্ল্যাক বডি তখন শুধুমাত্র কালো হবে। আগে ওই জন্য আমি তো তাকে কি করেছি, ওই জন্য তোমার দেখো ওই মানে যে কোনো মেটাল, মানে কালো মানে কি, কালো মানে হচ্ছে সমস্ত লাইট অ্যাবজর্ব করাটাকেই কালো বলে। এবারে যে কোনো মেটাল সাডেনলি কালো হয় না যখন নর্মাল সাদা আলোর নিচে রাখো, মানে তোমার সূর্যের আলোর প্রেজেন্সে যখন রাখছো, তখন দেখছো কপারের একটা আলাদা রং আছে, গোল্ডের একটা আলাদা রং আছে, আয়রের একটা আলাদা রং আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে যদি সমস্ত রেডিয়েশন অ্যাবজর্ব করে দিত, তাহলে তো তার বিভিন্ন মেটালের ক্ষেত্রে বিভিন্ন কালার তুমি পেতে না। এবারে এই জন্যই তো এই কাজটাকে করা হলো, যে আমি তো শুধু একটা মেটাল দিইনি, একটা মেটাল সেইটা দিয়ে তৈরি, তুমি একটা ভ্যাকুয়াম তৈরি করেছো, তার একটা ছোট্ট ফুটো, ভেতরটা হচ্ছে রাফ সারফেস এবং কার্বন ব্ল্যাক দিয়ে কোটেড, বাইরে শাইনিং সারফেস, এই টোটাল জিনিসটা যে পুরো লাইটটাকে অ্যাবজর্ব করে ফেলছে, সেইটা হচ্ছে একটা ব্ল্যাক বডি। যে কোনো একটা মেটাল সাডেনলি ব্ল্যাক বডি নয়। যে কোনো মেটাল যদি ব্ল্যাক বডি হতো তাহলে তুমি তো মেটালটাকে দেখতেই পেতে না, সে তো আলো রিফ্লেক্টিভ করছে বলেই তো তুমি তো দেখতে পাচ্ছ, তাহলে কি সব আলো সে অ্যাবজর্ব করছে, করছে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, এবারে আমি টেকনিক্যাল জায়গাগুলোয় আসছি। আচ্ছা, আমি দুটো টার্ম একটু ডিফাইন করে রাখি। একটা হচ্ছে রোনিউ ডিনিউ বলে একটা টার্ম ডিফাইন করছি, সেটা নিউয়ের রেসপেক্টে লিখতে পারা যায়, ল্যাবনার রেসপেক্টে লিখা যায়। রোনিউ ডিনিউটা হচ্ছে টার্মটার মানে হচ্ছে, মানে এই সিম্বলটা আমি বারবার ব্যবহার করব, এই সিম্বলটার মানে হচ্ছে এনার্জি ডেনসিটি or energy per unit volume within the frequency range nu and nu plus d nu। আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ভ্যাকুয়ামে তার স্পিডটা কনস্ট্যান্ট থাকে, কিন্তু তার ফ্রিকোয়েন্সি বা ওয়েভলেন্থ বা ওয়েভ নাম্বার বা এনার্জি বিভিন্ন রকম হতে পারে। এবার আমি চাইছি যে নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এই ফ্রিকোয়েন্সি রিজিয়নের মধ্যে পার ইউনিট ভলিউম কতটা এনার্জি আছে, বা এনার্জি ডেনসিটি কত, সেইটাকে আমি এই সিম্বল দিয়ে এক্সপ্রেস করছি। আর এটা যেহেতু একটা রেডিয়েশনকে তুমি যেমন ফ্রিকোয়েন্সি দিয়ে লিখতে পারো, তেমন ওয়েভলেন্থ দিয়েও লিখতে পারো। ওই একই জিনিসটাকে ওয়েভলেন্থ দিয়ে লিখতে তাকে রো ল্যাম্বডা ডি ল্যাম্বডা বলা হচ্ছে। সেটা কি না, এনার্জি ডেনসিটি আর এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যাম্বডা অ্যান্ড ল্যাম্বডা প্লাস ডি ল্যাম্বডা। রো ল্যাম্বডা ডি ল্যাম্বডা হচ্ছে এনার্জি ডেনসিটি আর এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যাম্বডা অ্যান্ড ল্যাম্বডা প্লাস ডি ল্যাম্বডা। মানে দুটো একই টাইপের জিনিস, শুধু একটা ফ্রিকোয়েন্সির টার্মস, একটা হচ্ছে ওয়েভলেন্থের টার্মস। এটা একটা টার্ম ডিফাইন করা হলো। আচ্ছা, আর একটা টার্ম ডিফাইন করছো, অনেক বইয়ে থাকে, আর নিউ ডি নিউ বা আর ল্যামডা ডি ল্যামডা। আর নিউ ডি নিউটা কি না, এনার্জি ফ্লাক্স। এনার্জি ফ্লাক্স কাকে বলে না, এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তাকে বলে এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে এনার্জি ফ্লাক্স বা এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, যেটাকে আর নিউ ডি নিউ বলা হচ্ছে। আর আর ল্যামডা ডি ল্যামডা ওই একই রকম, এনার্জি ফ্লাক্স আর এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া উইদিন দ্য ওয়েভলেন্থ রেঞ্জ ল্যামডা অ্যান্ড ল্যামডা প্লাস ডি ল্যামডা। তাহলে তুমি ওই রো নিউ ডি নিউ, রো ল্যামডা ডু ল্যামডা, অথবা আর নিউ ডি নিউ, আর ল্যামডা ডি ল্যামডা, তার ডেফিনেশন গুলো পরিষ্কার হলো। আর এবার একটা ইম্পর্টেন্ট রিলেশনস আছে, সেই ইম্পর্টেন্ট রিলেশনটা এখন আমি ডেরিভেশন না করে এখন বলে দিচ্ছি, পরে আমি কিছু তোমাকে ডাউটস টাইপের দেবো, যেখানে এগুলো ডেরিভেশন আমরা পরপর করে করবো। এখন জাস্ট মানে ফ্লোটাকে নষ্ট করতে চাইছি না। যে মনে রাখবে যে আর নিউ ডি নিউ আর রো নিউ ডি নিউ এইরকম ভাবে রিলেটেড। আর নিউ ডি নিউটা যে 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ, বা আর ল্যামডা ডি ল্যামডাটা হচ্ছে 1/4 সি ইন্টু রো ল্যামডা ডি ল্যামডা। মানে বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে দেখো, যে রো নিউ ডি নিউ এবং আর নিউ ডি নিউ তারা একে অপরের প্রপোর্শনাল, এবং প্রপোর্শনালটা কত, 1/4 সি। সেখানে তুমি যদি আর নিউ ভার্সেস নিউ প্লট করো বা রো নিউ ভার্সেস নিউ প্লট করো, দুজনের ক্ষেত্রে কিন্তু ছবির নেচারটা এক্স্যাক্টলি একই হবে। ওই জন্য আমি যেমন ফ্রাউট রো নিউ বা রো ল্যামডা ওয়াই অ্যাক্সেস বরাবর লিখে প্লটটারগুলোকে করবো। এবার অনেক বইয়ে তুমি দেখবে যে রো নিউ বা রো ল্যামডা ব্যবহার না করে আর নিউ বা আর ল্যামডা ব্যবহার করেছে। তাতে যেটা হবে যে টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ ইত্যাদিগুলো পাল্টাবে, কিন্তু
নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ এক্স্যাক্টলি একই থাকবে, কারণ আর নিউ ডি নিউ আর রো নিউ ডি নিউ তারা কিন্তু একে অপরের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে দেখো, তাহলে আমি জাস্ট দুটো টার্ম ডিফাইন করেছি, আর কিছু করিনি কিন্তু, কারণ এখানে বোঝার কিছু নেই। জাস্ট রো নিউ ডি নিউ বা রো ল্যামডা ডি ল্যামডা বলতে কি বুঝছি, বা আর নিউ ডি নিউ রো বা আর ল্যামডা রো ল্যামডা বলতে কি বুঝছি, আর ল্যামডা ডি ল্যামডা বলতে আমি কি বুঝছি, আর আর নিউ ডি নিউ রো নিউ ডি নিউ বা আর ল্যামডা ডি ল্যামডা রো ল্যামডা ডি ল্যামডার মধ্যে করসপন্ডিং কানেকশন বা সম্পর্কটা কি, সেটা তুমি পেয়ে গেলে। ঠিক আছে, হলো? এটা বুঝতে পেরেছো? আচ্ছা, আর এবারে মূল জায়গাটায় এসো। আচ্ছা, এই 1859 নাগাদ বিজ্ঞানী কারচফ তিনি বিভিন্ন মেটালের তৈরি ব্ল্যাক বডি নিয়ে না, তার ওই বিভিন্ন রকমের যে এনার্জি ছাড়ছে বা রেডিয়েশন ছাড়ছে সেগুলো মাপছিলেন, টাপছিলেন, মূলত এনার্জিটাই মাপছিলেন, এনার্জি ডেন্সিটিটাই করে তিনি তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স পেয়েছিলেন, ভীষণ ইম্পর্টেন্ট তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স পেয়েছিলেন। যে তিনটে ইম্পর্টেন্ট ফিচার্স তার সবটা সাধারণত ক্লাসিক্যালি ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। কি কি ফিচার পেয়েছিলেন? প্রথম ছবিটা খেয়াল করে দেখো, যে টেম্পারেচারটাকে ফিক্স রেখে তুমি রো নিউ ভার্সেস নিউ প্লট করছো, তাহলে কি হচ্ছে ছবিতে দেখো, নিউ বাড়ার সাথে সাথে রো নিউটা প্রথমে বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছেছে, তারপরে এক্সপোনেনশিয়ালি কমছে। আর যেটা তুমি ফ্রিকোয়েন্সি দিয়ে করছো সেটা তুমি ওয়েভলেন্থ দিয়েও করতে পারতে। দেখো, ফ্রিকোয়েন্সি বাড়া মানে ওয়েভলেন্থ কমা, ফ্রিকোয়েন্সি বাড়ালে যদি এনার্জি ডেন্সিটি বাড়ে, তাহলে ওয়েভলেন্থ কমালে এনার্জি ডেন্সিটি বাড়বে। যখন রো ল্যামডা বাড়ছে ল্যামডা প্লট করছো, ধরো ফ্রিকোয়েন্সি কম মানে ওয়েভলেন্থ অনেক বেশি, ফ্রিকোয়েন্সি বাড়ছে মানে ওয়েভলেন্থ যখন কমছে, ফ্রিকোয়েন্সি একটা সার্টেন ভ্যালুতে ম্যাক্সিমামে পৌঁছে, ঠিক আছে, ওয়েভলেন্থ কমে 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 একটা ম্যাক্সিমাম একটা ভ্যালুতে ম্যাক্সিমাম রিচ করছে। আবার যদি তোমার ফ্রিকোয়েন্সিটা আরো বাড়তে থাকে, তখন এনার্জি ডেন্সিটি কমে যাচ্ছে, তাহলে ওয়েভলেন্থ যদি আরো কমতে থাকে, এনার্জি ডেন্সিটি কমে যাচ্ছে। তাই এই দুটো ছবি তুমি দেখতে পেলে। তাহলে এইটাকে কথায় ভালো করে বললে কি দাঁড়াচ্ছে, যে একটা কনস্ট্যান্ট টেম্পারেচার উইথ ইনক্রিজ ইন ফ্রিকোয়েন্সি, energy density rho nu first increases, it reaches a maximum value, then decreases. The frequency at which rho nu is maximum is called the nu max. এই যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে রো নিউটা ম্যাক্সিমাম হচ্ছে সেটাকে নিউ ম্যাক্স বলা হচ্ছে। ঠিক একই রকম ভাবে at constant temperature with decrease in wavelength energy density increases, it reaches a maximum value, then decreases, and a particular wavelength at which rho lambda is maximum is called the lambda max. সেটাই বলা হচ্ছে, at a constant temperature with decrease in wavelength energy density rho lambda first increases, it reaches a maximum value, then decreases. The wavelength at which rho lambda is maximum is called lambda max. প্রথম ফিচারটা বোঝা গেল, যে ছবিটা কনস্ট্যান্ট টেম্পারেচারে কেমন সেটাকে জাস্ট ডেসক্রাইব করা হয়েছে। হলো? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে যে টেম্পারেচার চেঞ্জ করলে ছবিটা কি হবে। দেখো, এই প্রথম ছবিতে দেখো, যখন টেম্পারেচারটা বাড়াচ্ছ T2 greater than T1, nature of the distribution curve remains the same, but the area under the curve which represent total energy density, মানে রো নিউটা কি হচ্ছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তোমার এনার্জি ডেন্সিটি, এবারে যদি নিউটা 0 থেকে ইনফিনিটির মধ্যে ইন্ডিকেট করে দাও, তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ হবে, সেটা টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করছে। দেখো, সেটা টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে বাড়ছে, ও তার সাথে কি হচ্ছে, নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সির দিকে শিফট করছে। আবার এইটা যদি ছবিটা আঁকো, যদি রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করো, দেখো উইথ ইনক্রিজিং টেম্পারেচার কি হচ্ছে, নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেন্স দ্য সেম, বা দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ ডিপেন্ডস দ্য টোটাল এনার্জি ডেন্সিটি, সেটা বেসিক্যালি ইনক্রিজ করছে। এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, দেখো ল্যামডা ম্যাক্সটা এটা শর্টার ওয়েভলেন্থে শিফট করছে, বা T1 টেম্পারেচারে ল্যামডা ম্যাক্স যা, T2 টেম্পারেচারে ল্যামডা ম্যাক্সটা তোমার বেসিক্যালি কমে গেছে, এবং এমনভাবে কমে গেছে যেটা দেখতে পাওয়া যায় যে T ইন্টু ল্যামডা ম্যাক্স এই গুণফলটা কনস্ট্যান্ট থাকে। যে টিউ ল্যামডা ম্যাক্স এই গুণফলটা কনস্ট্যান্ট থাকে, তাকে বলা হয় ভিনস ডিসপ্লেসমেন্ট ল। বিজ্ঞানী ভিন 1893-তে এটা করেছিলেন, একে বলে ভিনস ডিসপ্লেসমেন্ট ল। যে টেম্পারেচার বাড়াচ্ছ, তার জন্য ল্যামডা ম্যাক্স কমবে, এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা তোমার কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে ভিন ডিসপ্লেসমেন্ট ল। এবং টি ল্যামডা ম্যাক্স এই গুণফলটার একটা পার্টিকুলার ভ্যালু আছে 2.89 × 10⁻³ মিটার কেলভিন। তা দেখো, স্টেটমেন্টটা তাহলে কথায় পড়ে দেওয়া যায়। With increasing temperature, nature of the distribution curve remains the same, but the area under the curve that represents total energy density increases. তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, নিউ ম্যাক্স shifts to higher frequency আর lambda max shifts to shorter wavelength in such a way that T lambda max equal to constant. একে বলা হচ্ছে ভিনস ডিসপ্লেসমেন্ট ল। এটা তাহলে এই যে এটা হচ্ছে ভিনস ডিসপ্লেসমেন্ট ল হলো।
ঠিক আছে? এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যখন ছবিটা এঁকেছো তুমি, ছবিটা আঁকার সময় কিন্তু দুটো কার্ভ কখনো তুমি কাট করাতে পারবে না। দেখো এই যে কার্ভটা এবং এই যে কার্ভটা তারা কাট করে, বা এই যে কার্ভটা, এই কার্ভটা তারা কাট করে। কোনো কোনো বইয়ে ভুল করে কাট করিয়ে দিয়েছে, কিন্তু কাট করানো যাবে না, কারণ এগুলো সব আইসোথাম। কারণ এই কার্ভ অনুযায়ী যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, এই কার্ভের টেম্পারেচারটা কনস্ট্যান্ট। দুটো আইসোথাম যেহেতু কখনো ইন্টারসেক্ট করে না, দুটো আইসোথাম যেহেতু ইন্টারসেক্ট করে না, যে টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট, সেই জন্য কিন্তু তুমি যখন ছবিটা আঁকবে কখনো এরকম, যেমন সেই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশনে করো না, ক্রস করিয়ে দাও, এখানে কিন্তু কোনোভাবে ক্রস করাতে পারবে না। এটা মাথায় রাখবে, কারণ এরা দুটো আইসোথাম নেভার ইন্টারসেক্ট। তা 2 নম্বর ফিচারটা বোঝা গেল যে টেম্পারেচার চেঞ্জ করলে এনার্জি ডেন্সিটিটা বাড়ছে, নিউ ম্যাক্সটা হায়ার ফ্রিকোয়েন্সিতে, আর ল্যামডা ম্যাক্স শর্টার ওয়েভলেন্থে শিফট করছে, যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়, এটাকে ভিন ডিসপ্লেসমেন্ট ল বলে। আচ্ছা, থার্ড কি? থার্ডটা হচ্ছে, দেখো যখন আমি ছবিগুলো আঁকলাম, এই ছবিগুলো আঁকার সময় আমি কোন মেটালের তৈরি ব্ল্যাক বডি সেটা আমি উল্লেখ করছি না। যতক্ষণ পর্যন্ত ওটা একটা পারফেক্ট ব্ল্যাক বডি, ততক্ষণ পর্যন্ত দ্য ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। তার মানে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা অ্যাকচুয়ালি তোমার ইউনিভার্সাল। ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ ইউনিভার্সাল, দ্যাট ইজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। তাহলে এই তিনটে ইম্পর্টেন্ট ফিচার তোমার ব্ল্যাক বডি রেডিয়েশনের জন্য আছে। তাহলে প্রথম যেটা, সেটা কি বললাম, যে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট টেম্পারেচারে ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি ডেন্সিটি বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা ডিকে করছে। আর ওয়েভলেন্থের টার্মসে করলে ওয়েভলেন্থ কমালে এনার্জি ডেন্সিটি বাড়ছে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপর সেটা ডিকে করছে। আর যে ফ্রিকোয়েন্সিতে নিউ ম্যাক্সটা ম্যাক্সিমাম, তাকে নিউ ম্যাক্স বলে, আর যে ফ্রিকোয়েন্সিতে রো ল্যামডাটা ম্যাক্সিমাম, তাকে ল্যামডা ম্যাক্স বলে। 2 নম্বর হচ্ছে, উইথ ইনক্রিজিং টেম্পারেচার নেচার অফ দ্য ডিস্ট্রিবিউশন কার্ভ রিমেইনস দ্য সেম, বাট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ হুইচ রিপ্রেজেন্ট টোটাল এনার্জি ডেন্সিটি, সেটা ইনক্রিজ করছে, নিউ ম্যাক্স হায়ার ফ্রিকোয়েন্সিতে, ল্যামডা ম্যাক্স শর্টার ওয়েভলেন্থে শিফট করছে, যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়, যেটা হচ্ছে তোমার ভিন্স ডিসপ্লেসমেন্ট ল। আর 3 নম্বর হচ্ছে, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ হচ্ছে ইউনিভার্সাল, দ্যাট ইজ ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড অফ। ঠিক আছে, তিনটে ফিচার যেটা বললাম, কোনো অসুবিধা আছে? আর ওই ক্রসটা কেন করবে না ওইটা একটু বুঝলাম না। দুটো আইসোথাম ইন্টারসেক্ট করে না, জানো? হ্যাঁ স্যার, কিন্তু স্যার বলছি এমনটাও তো হতে পারে যে কোনো পয়েন্টে দুটো টেম্পারেচারের ডিস্ট্রিবিউশন সেম, এমনও তো হতে পারে। না না, তাহলে তো দুটো ডিফারেন্ট টেম্পারেচারের ছবি হলো না। এটা বলেই দিচ্ছি তো T2 গ্রেটার দেন T1। তাহলে তোমার কথাটা হচ্ছে, যদি কাট করে তাহলে ওই পয়েন্টে দুটো টেম্পারেচার সমান হয়ে গেল, কিন্তু আমি তো বলেই দিচ্ছি T2 গ্রেটার দেন T1। তুমি তো বেসিক্যালি যে কাট করে না সেটাই প্রুভ করে ফেললে, তাই না? স্যার কোনো একটা পয়েন্টে কি দুটো আলাদা আলাদা টেম্পারেচারের সেম ডিস্ট্রিবিউশন হতে পারে না, মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে? না, একই ব্ল্যাক বডি হলে হবে না। একই ব্ল্যাক বডি যদি হয়, হ্যাঁ, একই ব্ল্যাক বডি যদি হয়, তাহলে হবে না কখনো। ঠিক আছে, একই যদি ব্ল্যাক বডি হয় তাহলে সেটা কখনো হবে না। ঠিক আছে, হলো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে এই যে ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত এই যে তিনটে ইম্পর্টেন্ট ফিচার আমি সামারাইজ করে দিলাম, এই তিনটে ইম্পর্টেন্ট ফিচার সামারাইজ করতে কিন্তু অনেক সময় লেগেছে। মানে এই যে সামারাইজেশনটা করা হয়েছে, সেটা কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপরে বেশ করে, এবং সেই এক্সপেরিমেন্টগুলো এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু থিওরিটিক্যাল ইনপুট আর কি, সেটা কিন্তু অনেক বছর ধরে দেয়া হয়েছিল। আমি অনেক পুরনো কথাগুলো বলছি না, সেই তোমার একদম 1752-তে বিজ্ঞানী T. মেলভিল, হ্যাঁ, তিনি অ্যাবজর্পশন এমিশন নিয়ে কি বলছেন, তাকে অ্যাবজর্পশন স্পেক্ট্রোস্কোপি জনক বলা কথা, সেসব জায়গায় আমি যাচ্ছি না। আমি জাস্ট একদম রিসেন্ট কতগুলো ফেনোমেনার, মানে রিসেন্ট কিছু এক্সপেরিমেন্টাল অবজারভেশনের কথা বলি। প্রথমে যে 1859-এ বিজ্ঞানী কার্চফ, তিনি তিনি ভীষণ মানে মানে ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ডেভেলপমেন্টটা, সেটা বেসিক্যালি কার্চফের হাত দিয়েই করা। এবং ব্ল্যাক বডি এই যে টার্মটা, মানে বা ব্ল্যাক বডি রেডিয়েশন, এই ব্ল্যাক বডি রেডিয়েশন বা রাদার ব্ল্যাক বডি, এই টার্মটা, এইটা প্রথম কয়েন করেছিলেন কিন্তু কার্চফ। এই টার্মটা কার্চফই প্রথম হচ্ছে ইন্ট্রোডিউস করেন। আচ্ছা, তিনি যেটা করেছিলেন যে তিনি বিভিন্ন মেটেরিয়ালের তৈরি ব্ল্যাক বডি নিয়ে তার এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা আঁকছিলেন। দেখবেন প্রত্যেক ক্ষেত্রে এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা তোমার এক্স্যাক্টলি একই হচ্ছে। এটা দেখে বোঝা গেল যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটা নেচার অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য ব্ল্যাক বডি ইজ মেড আপ তার উপর নির্ভর করছে না, ওটা একটা ইউনিভার্সাল। যেটা আমি থার্ড ফিচারটা, সেটা বেসিক্যালি এসেছে কার্চফের হাত ধরে। তিনি পারফর্ম এক্সপেরিমেন্টস উইথ ব্ল্যাক বডিজ made of various materials and obtained similar distribution curve,
This leads to the conclusion that blackbody energy distribution curve are universal. He first coined the term blackbody radiation. তারপরে 1879-এ এক্সপেরিমেন্টের উপরে বেশ করে বিজ্ঞানী স্টিফান তিনি দেখলেন যে এমটি, এটাকে এক্সাইটমেন্ট বলে। এক্সাইটমেন্ট মানে এই যে এমটিটা এক্সাইটমেন্ট মানে হচ্ছে টোটাল এনার্জি ফ্লাক্স। মানে এই যে আমি আর নিউ ডি নিউটাকে কি লিখেছিলাম না, এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এবার আমি ওই নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ এইটুকু উইথের মধ্যে আমি ফ্লাক্সটাকে দেখছি না, আমি টোটাল ফ্রিকোয়েন্সিটা যখন 0 থেকে ইনফিনিটি তার মধ্যে যখন এনার্জি ফ্লাক্সটাকে দেখছি, মানে এনার্জি টোটাল এনার্জি ফ্লাক্স মানে জাস্ট সিম্পলি এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশন এরিয়া অ্যাট অল ফ্রিকোয়েন্সি। দেখা যাচ্ছে সেই যে এক্সাইটমেন্টটা বা টোটাল এনার্জি ফ্লাক্সটা সেটা অ্যাবসোলুট টেম্পারেচার তার পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল, এবং তিনি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিলেন, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে সিগমা। তাহলে কি করলেন তোমার স্টিফান তিনিও এক্সপেরিমেন্টের উপরে বেশ করে তিনি যেটা বললেন এক্সাইটমেন্টটা এটা T⁴ এর সঙ্গে প্রপোর্শনাল। আর এবারে দেখো আমি এই যে মানে আচ্ছা এবারে আবার তুমি যদি দেখো যে এনার্জি ডেনসিটিটা সেটা আবার যেহেতু এক্সাইটমেন্টের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে এনার্জি ডেনসিটিটা T⁴ এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে যে সেকেন্ড ফিচারটা ছিল যে টেম্পারেচার বাড়ালে টোটাল এনার্জি ডেনসিটিটা বাড়ছে বা টোটাল এক্সাইটমেন্টটা বাড়ছে, তাহলে দেখো সেইটা কিন্তু 1897 সালে বিজ্ঞানী স্টিফান তিনি যে এটাকে করেছেন, মানে তিনি যে তোমার এম্পিরিক্যাল ফর্মুলাটাকে দিয়েছিলেন আর কি, সেইখান থেকে এটা কোয়াইট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে টেম্পারেচার যখন বাড়াবে তখন তোমার কিন্তু টোটাল ফ্লাক্সটা হচ্ছে তোমার বাড়ছে। তাহলে কি হচ্ছে, বেসড অন এক্সপেরিমেন্টাল রেজাল্টস Stephen gave an empirical equation that related total energy flux with temperature, সেটা হচ্ছে m equal to sigma T⁴, যেখানে এটা স্টিফান ল বলা হচ্ছে। এবং পরবর্তীকালে এই লটাকে স্টিফান বোলজম্যান ল বলে। কেন? কারণ এর 5 বছর পরে 1884 সালে বিজ্ঞানী বোলজম্যান ওই ফ্রম থার্মোডাইনামিক কনসিডারেশন অফ ফোটন গ্যাস তিনি এই যে ইকুয়েশনটা ডিরাইভ করে দিয়েছিলেন। সেই জন্য একে একসাথে বলা স্টিফান বোলজম্যান ল। মানে স্টিফানই প্রথম এম্পিরিক্যাল লটা দিয়েছিলেন, পরে 5 বছর পরে বোলজম্যান এটাকে কিন্তু ডিরাইভ করতে পেরেছিলেন। সেই জন্য এই লটাকে অ্যাজ এ করে বলা হয় স্টিফান বোলজম্যান ল, আর সিগমাটাকে বলা হয় স্টিফান বোলজম্যান কনস্ট্যান্ট। আচ্ছা এবারে তোমার তুমি যদি মানে এই এই টার্মটা একটুখানি এইটা বলে দিই, যেটা এই যে টোটাল ফ্লাক্সটা যেটা আমি মুখে বলে গেলাম সেটা এখানে দেখো লিখে দেওয়া আছে। আর নিউ ডি নিউটা কি ছিল? আর নিউ ডি নিউ এই পার্টটা ছিল হচ্ছে বলেছিলাম এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তাহলে এনার্জি ফ্লাক্স উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস নিউ মানে হচ্ছে এনার্জি এমিটেড পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আর এবারে লাইটের ফ্রিকোয়েন্সিটা যেহেতু তোমার 0 থেকে ইনফিনিটি যা কিছু হতে পারে, তুমি এটাকে 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেট করে দিলে তুমি টোটাল ফ্লাক্সটাকে পেয়ে যাবে। আর এবারে খেয়াল করে দেখো, আমরা অলরেডি বলেছিলাম আর নিউ ডি নিউ সমান 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ। এবারে বাঁ দিকে যখন 0 থেকে ইনফিনিটি তুমি ইন্টিগ্রেট করলে, ডান দিকেও 0 থেকে ইনফিনিটি তুমি ইন্টিগ্রেট করে নাও। তাহলে দুটো ইন্টিগ্রেট করে নিলে এটা দাঁড়াচ্ছে এই বাঁ দিকটা হয়ে গেল তোমার এমটি টোটাল এনার্জি ফ্লাক্স, আর ডান দিকে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি রো নিউ ডি নিউটা কি? দেখো রো নিউ ডি নিউটা হচ্ছে এনার্জি ডেনসিটি উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তাকে 0 থেকে ইনফিনিটি ইন্টিগ্রেট করে ফেলা মানে হচ্ছে যে কোনো ফ্রিকোয়েন্সিতে টোটাল এনার্জি ডেনসিটি হচ্ছে এইটা। তার মানে এক্সাইটমেন্ট এবং এনার্জি ডেনসিটি তারা একে অপরের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে আমাকে যদি টোটাল এনার্জি ডেনসিটি ক্যালকুলেট করতে হয়, তুমি জাস্ট এখান থেকে 4/c ইন্টু টোটাল এনার্জি ফ্লাক্স লিখলেই হয়ে যাবে। তাহলে এবারে এনার্জি ফ্লাক্স হচ্ছে সিগমা T⁴, তাহলে 4/c সিগমা ইন্টু T⁴, আর 4/c ইন্টু সিগমা সেটা অ্যানাদার কনস্ট্যান্ট থাকে এ বলছো, এ T⁴। ঠিক আছে এটা। তো দেখো তাহলে 1879 এবং 1884-এ এরা দুজনে মিলে কিন্তু তোমার ওই টেম্পারেচার চেঞ্জ করলে যে টেম্পারেচার বাড়ালে যে টোটাল এনার্জি ডেনসিটিটা বাড়ছে সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাওয়া যাচ্ছে। বোঝা গেল? এটা বুঝতে পেরেছো? ঠিক আছে তো এটা। আচ্ছা এবারে 1893-তে
এবার একটু হালকা একটুখানি অঙ্ক টঙ্কর দিকে আসছে, একটুখানি দেখো, আমি স্লোলি বলছি। 1893 সালে বিজ্ঞানী ভিন তিনি একটা ফিটিং ফর্মুলা দিলেন। আচ্ছা, দেখো যেটা কথা হচ্ছে, তুমি রো নিউটা নিউ এর রেসপেক্টে ছবিটা কেমন হবে, বা রো ল্যামডাটা ল্যামডার রেসপেক্টে কেমন ছবি হবে, সেটা তো অলরেডি দেওয়া আছে। এবারে যারা একটুখানি যাদের ইনটিউশন আছে, ছবি দেখলে সেইখান থেকে করসপন্ডিং ফাংশনাল ফর্মটা কেমন হবে সে বলে দিতে পারে। যেমন ফাংশনাল ফর্ম জানলে তুমি তার ছবি এঁকে ফেলতে পারো, ঠিক একই রকম ভাবে ছবি দেওয়া থাকলে তার একটা ফাংশনাল ফর্ম কিন্তু দিয়ে দেওয়া যেতে পারে। বিজ্ঞানী ভিন ঠিক সেরকমই একটা ফাংশনাল ফর্ম দিলেন, যেটা কোনো ডেরিভেশন ছিল না, জাস্ট সিম্পলি একটা ফিটিং ফর্মুলা। মানে এমন একটা ফর্মুলা দিলেন যে ফর্মুলা দিলে তুমি ছবিটাকে এক্সপ্লেন করতে পারবে। সেটা কিরকম, যে রো ল্যামডা ডি ল্যামডা, সেটা হচ্ছে এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইন্টু টি। এইটাকে বলা হচ্ছে ভিন ডিস্ট্রিবিউশন ল। রো ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইন্টু ডি ল্যামডা, যেখানে এ বি এরা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে, তাহলে এরকম যে ফিটিং ফর্মুলাটা দিলেন, তো সেই ফিটিং ফর্মুলা দিয়ে তোমার এই রো ল্যামডা ভার্সেস ল্যামডা, এই যে নর্মাল ছবিটা, সেই ছবিটা এক্সপ্লেন করে দেওয়া সম্ভব? আচ্ছা, সত্যি কি সম্ভব হচ্ছে দেখা যাক। দেখো, যদি ল্যামডাটা খুব লং হয় বা ল্যামডাটা যদি খুব বড় হয়, তাহলে এর যে পাওয়ারটা আছে বি বাই ল্যামডাটি, সেটা খুব ছোট হয়ে যাবে, কারণ ল্যামডা বড় হয়ে গেলে তোমার বি বাই ল্যামডাটি ছোট হয়ে গেল। এবার ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটাকে ক্ষেত্রে এক্সপান্ড করো, সেটা কি লিখতে পারো, 1 মাইনাস বি বাই ল্যামডাটি লিখতে পারবে। কারণ ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর এক্সপানশনটা কত, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল পার ডট 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 ডট। এবার এক্স যদি ছোট হয়, সেটা 1 মাইনাস এক্স হয়ে যাবে, তো 1 মাইনাস বি বাই ল্যামডাটি হলো। আচ্ছা, এবারে যেহেতু বি বাই ল্যামডাটি অলরেডি ছোট বলেছি, তুমি এক কাজ করো, এই বি বাই ল্যামডাটিকে বাদ দিয়ে দাও, এটা মোরালেস 1 এর কাছাকাছি হয়ে গেল। মানে যদি বি ল্যামডা যদি বেশ বড় হয়ে যায়, তাহলে বি বাই ল্যামডা টি যেটা, এটা মানে এই যে বি বাই ল্যামডাটি, এটা প্রায় জিরোর মতো হয়ে যাচ্ছে, আর ই টু দি পাওয়ার 0 1 হয়ে যাচ্ছে। তা যদি হয়, তাহলে এটা যদি 1 হয়ে গেছে, তাহলে রো ল্যামডাটা কি হয়ে গেল, এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 হলো। মানে এই পার্টটা যদি 1 হয়ে যায়, দুদিক থেকে ডি ল্যামডা বাদ দিয়ে দাও, তাহলে রো ল্যামডাটা কত, এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5, অর্থাৎ এটা প্রপোর্শনাল টু, এটা এ বাই, এটাকে লিখে দিই, এটা হচ্ছে এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5, অর্থাৎ দিস ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5। তার মানে দেখো, ল্যামডা যখন বড়, ছবিটা হচ্ছে এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর মতো। তাহলে এবার 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর ছবি কেমন, এই এরকম দেখতে, এই যে ছবিটা আঁকা হচ্ছে এরকম দেখতে, এই ছবিটা হচ্ছে তোমার 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর ছবি। এবার লং ল্যামডা, যখন ল্যামডাটা বেশ বড়, তখন ছবিটা হচ্ছে এই রকম দেখতে হবে। আচ্ছা, এবার ল্যামডা যদি শর্ট হয়, তো ল্যামডাটা খুব ছোট, ল্যামডা যদি শর্ট হয়, তাহলে 1 বাই বা বি বাই ল্যামডাটি বললে হবে, তোমার বি বাই ল্যামডাটি কি হবে, তখন বেশ বড় হবে। ল্যামডা যখন ছোট হয়ে যাবে, বি বাই ল্যামডাটি বড় হয়ে যাবে, তখন রো ল্যামডাটাকে তুমি জাস্ট মানে মানে আমি যেটা করছি, যে বি বাই ল্যামডাটা খুব বড় হয়ে গেল। তাহলে এবারে দেখো, একটা আছে পলিনোমিয়াল পার্ট, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট। এবারে বি বাই ল্যামডাটি এটা যদি খুব বড় হয়ে যায়, তাহলে কি হয়, এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। এটা বলেছিলাম, ধরো যদি এরকম সিচুয়েশন হয়, যে ধরো তুমি যদি আমি এরকম বলছো 1 বাই ল্যামডাকে যদি মনে মনে এক্স ভাবো, তাহলে এটা কেমন দেখতে, এক্স টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বিটা এক্স এর মতো দেখতে। এবার ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন বা সর্বত্র তুমি দেখেছো, যদি একটা পলিনোমিয়াল পার্ট থাকে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে কখন, যখন এক্সটা হচ্ছে তোমার ছোট, আর এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে যখন যখন এক্সটা হচ্ছে বড়। এবারে এক্সটা কিন্তু 1 বাই ল্যামডা, তার মানে ল্যামডা যদি বড় হয়ে যায়, তখন এক্স ছোট হবে, তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট হবে, যেটা আমি আগে বলেছি। আর যখন এক্সটা তোমার বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ল্যামডাটা খুব ছোট হয়ে যাচ্ছে, তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করবে। হ্যাঁ, তাহলে একটা পোর্শনে তোমার এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করছে, আর একটা হচ্ছে মানে ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা, এই পার্টটা তোমার ডমিনেট করবে। এবং এই পার্টটা কিন্তু ডমিনেট করে, তুমি খেয়াল করে দেখো, এখানে ল্যামডা যখন সত্যি জিরোর কাছে চলে যাবে, তখন বি বাই ল্যামডাটা, ল্যামডা কিন্তু জিরোর কাছে চলে যায়, তাহলে বি বাই ল্যামডাটা ইনফিনিটি হয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি 0। তখন ল্যামডা যখন টেন্স টু 0, সেটা জিরোর দিকে যাচ্ছে। এবার আস্তে 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 ল্যামডাটা 0 থেকে যখন আস্তে আস্তে তুমি বাড়াচ্ছ, তখন বি বাই ল্যামডাটিটা তোমার আস্তে 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 কমছে, এখানে একটা মাইনাস সাইন আছে বলে জিনিসটা তোমার আস্তে 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 বাড়ছে। তার মানে এই যে রো ল্যামডা ডি ল্যামডা এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ডিটি, এই ডি ল্যামডা, এটা মোটামুটি ভাবে একটা ভালো ফিটিং ফর্মুলা,
যে ফিটিং ফর্মুলাটা এক্সপেরিমেন্টাল কার্ভটাকে অবশ্যই টেম্পারেচারটাকে ফিক্স রেখে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে অনেকটা এক্সটেন্টই এক্সপ্লেন করতে পারছে এটা। কিন্তু যদি তুমি খুব ক্লিয়ারলি দেখো তাহলে তুমি দেখতে পাবে যে তোমার যখন শর্ট ল্যামডা রিজিয়ান, ল্যামডা যখন ছোট, তখন তোমার ওই ভিন ডিস্ট্রিবিউশন লটা এক্সপেরিমেন্টাল কার্ভটাকে কারেক্টলি ব্যাখ্যা করতে পারে। কিন্তু যদি ওয়েভলেন্থটা বেশ লং হয়ে যায়, ওয়েভলেন্থ বড় হয়ে যায়, তাহলে কিন্তু একটা ডিসক্রিপেন্সি দেখতে পাওয়া যায়। তাহলে দেখো, তাহলে যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভের যে এক্সপেরিমেন্টাল কার্ভটা আছে, সেই কার্ভটাকে লোকে এক্সপ্লেন করার চেষ্টা করছে। প্রথমে কোনো থিওরি বুঝতে পারছে না, লোকে একটা ফিটিং ফর্মুলা দিল, বিজ্ঞানের ভিন একটা ফিটিং ফর্মুলা দিলেন। ফিটিং ফর্মুলাটা এরকম দেখতে, রো ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ডি ল্যামডা। এটাকে বলে ভিনস ডিস্ট্রিবিউশন ল, নট দ্য ভিন ডিসপ্লেসমেন্ট ল, ভিন ডিস্ট্রিবিউশন ল। এবং দেখা যাচ্ছে ভিন ডিস্ট্রিবিউশন লটা এক্সপেরিমেন্টাল কার্ভটাকে অনেকটা এক্সটেন্ড করতে পারছে। এবং এই যে মানে লং ল্যামডা রিজিয়ানে এরকম দেখতে হবে, শর্ট রিজিয়ানে এরকম দেখতে হবে করে এই মোটামুটিভাবে এইটা যদি ছবি আঁকে এরকম দেখতে হবে, সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। অন্তত দুটো অ্যাসিমটোটিক লিমিট, ল্যামডা বড় এবং ল্যামডা ছোট, এই দুটো জায়গা অন্তত আমি বুঝতে সমর্থ হলাম। এবারে বাস্তবে এটা দেখতে পাওয়া যাচ্ছে যে ভিন ডিস্ট্রিবিউশন দা ব্ল্যাকবোর্ডে এনআইটি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে মোরাললেস কারেক্টলি এক্সপ্লেন করতে পারে। কিন্তু যখন ওয়েভলেন্থটা বেশ বড় হয়ে যাচ্ছে, তখন কিন্তু কিছু ডিসক্রিপেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ লং ওয়েভলেন্থ রিজিয়নে ভিন ডিস্ট্রিবিউশন ল সবসময় কারেক্ট রেজাল্ট তোমার দিতে পারছে না, বা কারেক্টলি এক্সপ্লেন করতে পারছে না। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ সবাই বুঝতে পেরেছো তো? স্যার। আচ্ছা, এবারে দেখো, তাহলে যদি ডিস্ট্রিবিউশন কার্ভে এরকম দেখতে হয়, রো ল্যামডা ডি ল্যামডা সমান এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ডি ল্যামডা হয়, দুদিক থেকে ডি ল্যামডা বাদ দিয়ে দাও, তাহলে রো ল্যামডাটা কত? এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি। আর এবারে ভিন ডিসপ্লেসমেন্ট লটা তুমি কি করে নিয়ে আসবে? তুমি এক কাজ করো, একটা ওয়েভলেন্থ বের করো, যে ওয়েভলেন্থে রো ল্যামডাটা ম্যাক্সিমাম। তাহলে দেখো, তাহলে রো ল্যামডা যদি এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি হয়, তাহলে টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ল্যামডা অ্যাট হুইচ রো ল্যামডা ইজ ম্যাক্সিমাম, তুমি কি করবে না, রো ল্যামডাকে ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করবো। যখন রো ল্যামডাকে ল্যামডার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভটা করতে পারবে ডি ডি ল্যামডা এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, সেটা হচ্ছে 0। ডেরিভেটিভটাকে করলে দেখো, মানে যেহেতু আলটিমেটলি ডেরিভেটিভ করে 0 হতে হবে, এ যেহেতু কনস্ট্যান্ট, এটাকে তুমি বাদ দিয়ে দিলে, তাহলে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 এর ডেরিভেটিভ কত? মাইনাস 5 বাই ল্যামডা টু দি পাওয়ার 6, এক্সপোনেনশিয়াল পার্টটা যেমন আছে রয়ে গেল। আর তারপর 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 5 রেখে দাও, এই পার্টটা ডেরিভেটিভ করলে কি হবে? ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি, আর মাইনাস বি বাই ল্যামডা টি ডেরিভেটিভ করলে হচ্ছে প্লাস বি বাই ল্যামডা স্কয়ার টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এবার তুমি ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি আর ল্যামডা টু দি পাওয়ার 6 তুমি কমন নিয়ে নাও, তাহলে এখানে হলো -5, আর এখানে হলো কত? বি বাই ল্যামডা টি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখানে তিনটে টার্ম আছে, তাহলে 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 0 হতে পারে, অথবা ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি ইকুয়াল টু 0 হতে পারে, অথবা -5 প্লাস বি বাই ল্যামডা টি ইকুয়াল টু 0 হতে পারে। আচ্ছা, 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 6 0 মানে ল্যামডা টেন্ডস টু ইনফিনিটি, আর ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডা টি 0 মানে হচ্ছে ল্যামডা অ্যাকচুয়ালি টেন্ডস টু 0। দেখো, এরা দুজনেই কিন্তু ছবি পরিষ্কার বলে দিচ্ছে ল্যামডা ইকুয়াল টু 0 এবং ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি কখনোই ম্যাক্সিমাম দিয়ে যাচ্ছে না। ছবি পরিষ্কার দেখতে পাচ্ছ, এই যে ল্যামডা ইকুয়াল টু 0 দিকে বা ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি দিকে, ওটা ম্যাক্সিমাম দিয়ে যাচ্ছে না। তাহলে ম্যাক্সিমামটা পাচ্ছ কি করে? যেখানে এইটা ইকুয়াল টু 0, সেখান থেকে তুমি পেলে কি, দেখো টি ইন্টু ল্যামডা, সেটা 1/5 ইন্টু বি হলো, অর্থাৎ টি ইন্টু ল্যামডা ম্যাক্স, সেটা তোমার কনস্ট্যান্ট হয়ে গেল। এই যে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট হয়ে গেল, সেটাই হচ্ছে তোমার ভিনস ডিসপ্লেসমেন্ট ল। দিস ইজ দ্য ভিনস ডিসপ্লেসমেন্ট ল। বোঝা গেল? পরিষ্কার? হ্যাঁ স্যার। তাহলে ভিন ডিস্ট্রিবিউশন ল একটা ফিটিং ফর্মুলা, সেটাকে ভিন ডিসপ্লেসমেন্ট লটাকে আমি নিয়ে চলে আসতে পারলাম। দেখো, যে 2 নম্বর ফিচারে যেটা বলা হয়েছিল, যে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে এনার্জি ডেনসিটিটা যেমন বাড়ছে বলা হলো, তার সঙ্গে সঙ্গে ল্যামডা ম্যাক্সটা কমছে, সেটা দেখো এই 1893 সালে বিজ্ঞানের ভিনের যে ডিস্ট্রিবিউশন লটা, সেখান থেকে এটাকে তুমি ব্যাখ্যা করে দিতে পারলে। এবং এক্সপেরিমেন্ট করে দেখা গেছে টি ল্যামডা ম্যাক্সের গুণফলটা হয় 2.89 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কেলভিন। 2.89 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কেলভিন, এটা তোমার দেখতে পাওয়া গেল। মানে এটা নিউমেরিক্যাল প্রবলেম করার সময় এই রিলেশনটা মনে রাখতে হবে। আমরা প্রচুর নিউমেরিক্যাল প্রবলেম করব। এই যে সূর্যের সারফেস টেম্পারেচার কত, এই টাইপের প্রবলেম যখন করতে হবে, আমি পরে প্রবলেমগুলোর ক্ষেত্রে আসছি,
হ্যাঁ, তখন কিন্তু তোমার এই রিলেশনগুলো তোমার অ্যাকচুয়ালি কাজে লাগবে। ঠিক আছে, টি ল্যামডা ম্যাক্স সমান 2.89 -3 মিটার কিউব। তো দেখো এই যতখানি বলা হলো এইটা হচ্ছে বেসিক্যালি এক্সপেরিমেন্টাল অবজারভেশন, মানে এখনো কোনো প্রপার থিওরিটিক্যাল বেসিস তৈরি করা হয়নি যে কেন তোমার এই ডিস্ট্রিবিউশন কার্ভটা এরকম দেখতে হচ্ছে, বা ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করে আমি দেখলাম যে ক্লাসিক্যাল থিওরি ফেল করলো, এসব জায়গা আমরা এখনো যাইনি। আমরা যেটা করেছি যে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্টস পাওয়া গেছে, সেটাকে 3টে পয়েন্ট আমি সামারাইজ করে দিয়েছি, এবং এই 3টে পয়েন্ট যে পাওয়া গেছে সেটা অনেক রকমের এক্সপেরিমেন্ট করে, কার্চপের এক্সপেরিমেন্ট থেকে শুরু করে টিফানের এক্সপেরিমেন্ট থেকে শুরু করে এখানে সোয়ান, সেইগুলো আমি যে সেখানে বলে দিলাম। তো দেখো যতখানি বলেছি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা আছে নাকি? এবারে আমরা থিওরিটিক্যাল এক্সপ্লেনেশনের ক্ষেত্রে যাব। যা বলেছি সেই পর্যন্ত কারো কিছু অসুবিধা আছে কিনা বলে না। বলো, কিছু অসুবিধা আছে? মানে ব্ল্যাক বডি রেডিয়েশন সংক্রান্ত আমি এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলো জাস্ট বলে গেছি, সেই এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস গুলোতে কথা কিছু অসুবিধা আছে কি? বলো, কোনো অসুবিধা নাই তো? আচ্ছা, একটু পড়ে নিচ্ছে তারপর বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না মানে পড়ে তো এমনি তো গল্পের মতো তো এ তো মুখস্থ হয়ে যাবে, মানে এ তো যা বলছি বলো না, এ তো শুনলে আমার কথা, গল্প শোনার এক্সট্রা কি পড়বে? এখন তো স্যার মনে হয় হুম, ঠিক আছে। হ্যাঁ সে তো বটেই, মানে বাড়িতে পড়বে, পড়ে ভেতর থেকে যদি আরো কোনো প্রশ্ন বা কোনো ডাউটসের কথা মনে হয় অবশ্যই বলবে, বলতে হেজিটেট করো না। আচ্ছা আচ্ছা, এবারে থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন, অর্থাৎ ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভ যেটা পাওয়া গেছে এক্সপেরিমেন্টাল কার্ভটা, সেই এক্সপেরিমেন্টাল কার্ভটা কেন ওরকম আর কি, হ্যাঁ, তার থিওরিটিক্যাল বেসিস প্রথম দেওয়ার যেটা চেষ্টা করেছিলেন বিজ্ঞানী র্যালে এবং জিন্স 1900 সালের জুন মাসে। আচ্ছা তারা, ওই কথাটা ভালো করে শোনো যে কথাগুলো বলছি, তারা কিরকম করে গল্পটাকে সাজাচ্ছেন। তারা বলছেন একটা ব্ল্যাক বডি সে যাই হোক না কেন সেটা বেসিক্যালি একটা মেটাল দিয়ে তৈরি, তো এবারে এই যে মেটালগুলো সেই মেটালের প্রচুর অ্যাটমস আছে। এবারে যেহেতু একটা ক্রিস্টালাইন সলিড বেসিক্যালি মেটালটা, তাহলে এই অ্যাটমগুলো কোনো ট্রান্সলেশনাল বা রোটেশনাল মোশন কিছু হবে না, পুরো যে মোশনটা হবে পুরোটাই হচ্ছে তোমার ভাইব্রেশনাল মোশন। এবারে সে কি করতে পারে, অ্যাটমগুলো তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে যে শুধুমাত্র ভাইব্রেট করতে পারে, তার রোটেশন হচ্ছে না, তার ট্রান্সলেশন হচ্ছে না, সে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করতে পারে। আচ্ছা এবারে এই যে অসিলেট মানে যেটা দাঁড়াচ্ছে যে তোমার অ্যাটমগুলো তার ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করছে, সেইটাকে বলা হচ্ছে এক একটা অসিলেটর। ঠিক আছে, এবারে এই এই যে অসিলেটর গুলো, সেই অসিলেটর গুলো ইউজুয়ালি 3 ডাইমেনশনাল অসিলেটর। 3 ডাইমেনশনাল অসিলেটর মানে সে এক্স ওয়াই জেড 3টে ডিরেকশনে অসিলেট করতে পারে। এবার এক্স ওয়াই জেড 3টে ডিরেকশন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, তুমি একটা 3 ডাইমেনশনাল অসিলেটরকে 3টে 1 ডাইমেনশনাল অসিলেটর ভাবতে পারো। মানে অসিলেটরটা একটা ক্রিস্টালের মধ্যে কোনো একটা অ্যাটম 3টে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন, এক্স ডিরেকশন বরাবর অসিলেট করতে পারে, ওয়াই ডিরেকশন বরাবর অসিলেট করতে পারে, জেড ডিরেকশন বরাবর অসিলেট করতে পারে। এক্স ওয়াই জেড যেহেতু তোমার 3টে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন, তুমি বলতে পারো একটা 3 ডাইমেনশনাল অসিলেটর ইজ ইকুইভ্যালেন্ট টু 3টে 1 ডাইমেনশনাল অসিলেটর। মানে একটা অসিলেটরকে 3টে ডিরেকশনই অসিলেট করে, সেটাকে তুমি ভাবো যে 3টে অসিলেটর, একটা শুধুমাত্র এক্স ডিরেকশনে বরাবর, একটা ওয়াই ডিরেকশনে বরাবর এবং একটা জেড ডিরেকশন বরাবর অসিলেট করছে। আর ওই এক একটা অসিলেটরকে বলা হয় এক একটা ভাইব্রেশনাল মোড, মানে এক একটা 1 ডাইমেনশনাল অসিলেটর বলা হয় এক একটা ভাইব্রেশনাল মোড। এবং আমি অ্যাজিউম করে নিচ্ছি যে যদি ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্টটা খুব কম হয়, তাহলে সেই অসিলেটরগুলো সিম্পল হারমোনিক অসিলেটর। তার মানে কি দাঁড়াচ্ছে, সেটা দাঁড়াচ্ছে যে তোমার ওই একটা ব্ল্যাক বডিতে তোমার প্রচুর রকম ভাইব্রেশনাল মোডস আছে বা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটার্স আছে। আর এবারে কথাটা হচ্ছে যে ওই যে অসিলেটরগুলো কেমন অসিলেটর, না ওই অসিলেটরগুলোকে বলা হচ্ছে তারা ক্লাসিক্যাল অসিলেটর, যারা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল ওবে করে। আর ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল যদি ওবে করে, তাহলে পার অসিলেটর বা পার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম বা পার ভাইব্রেশনাল মোড এনার্জি কন্ট্রিবিউশন কত হবে, কেটি হবে। তার মানে তোমাকে যেটা ক্যালকুলেট করতে হবে যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ,
নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, অর্থাৎ পার ইউনিট ভলিউমে উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ এর মধ্যে কতগুলো অসিলেটর আছে তুমি পেয়ে গেলে, তাকে তুমি গুণ করে দেবে এক একটা অসিলেটরের যে এনার্জি কেটে দিয়ে, তাহলে তুমি এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ পেয়ে যাবে। তাহলে গল্পটা তাহলে কিভাবে সাজানো হচ্ছে বোঝা গেল? সেটাকে আমি সামারাইজ করে বলে দিচ্ছি যে এ ব্ল্যাক বডি ইজ এ কালেকশন অফ ভাইব্রেশনাল মোডস which are classical having continuous energy level and obeys classical equipartition principle। তাহলে র্যালে জিনিস এইভাবে ভাববেন যে একটা ব্ল্যাক বডি বেসিক্যালি কালেকশন অফ তোমার অসিলেটর বা ভাইব্রেশনাল মোডস, এবং সেই ভাইব্রেশনাল মোডগুলো তারা হচ্ছে ক্লাসিক্যাল অসিলেটর হওয়ার জন্য তাদের কন্টিনিউয়াস এনার্জি আছে, যার জন্য সে ইকুইপারেশন প্রিন্সিপাল ওবে করে। তাহলে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এটা আমাকে বের করতে হবে। সেটা কি করে বের করবো? বলবো নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তাকে গুণ করবে কি দিয়ে? অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড দিয়ে। এবারে এই যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, এইটাকে এন নিউ ডি নিউ বলছি, এটাকে ডিরাইভ করা যায়। এই ডেরিভেশনটা আমরা করছি না, ডেরিভেশনটা পরে আমি দেখাবো কেমন করে ডেরিভেশনটা করছে। আমি বললাম এখন এই কঠিন অঙ্কের জায়গাটা এখন ঢুকবো না আর কি, জাস্ট নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটা হয় হচ্ছে 8 পাই নিউ স্কয়ার বাই সিকিউ ইন্টু ডি নিউ, আর এখানে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর হচ্ছে কেটি। তাই গুণ করে দিলে হলো কত? রো নিউ ডি নিউ ইকুয়াল টু 8 পাই কেটি নিউ স্কয়ার বাই সিকিউ ইন্টু ডি নিউ। তাহলে এই যে ইকুয়েশনটা বেরোলো সেখানে দেখো রো নিউ এজ এ ফাংশন অফ নিউ বেরিয়ে গেছে। এইটা বলা হচ্ছে র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, এটা ইন টার্মস অফ তুমি ফ্রিকোয়েন্সি করেছো। তাহলে ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন তোমার বেরিয়ে গেল। তাহলে আমি আবার বলছি, তাহলে তুমি ভাবছো ব্ল্যাক বডিটাই যে কালেকশন অফ ওয়ান ডাইমেনশন অসিলেটর, তাহলে তোমাকে যদি এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ বের করতে হয়, তোমাকে যেটা করতে হবে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, সেটাকে এন নিউ ডি নিউ দিয়ে এক্সপ্রেস করি, সেটাকে বের করতে হবে। আর তার সঙ্গে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর সেটাকে আনতে হবে, সেটা ইকুইপারেশন প্রিন্সিপাল অনুযায়ী কেটি গুণ করে দিলে করে তুমি র্যালে জিন্স ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি পেয়ে গেলে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে যেটা ফ্রিকোয়েন্সির টার্মসে থাকে না, সেটা খুব ইজিলি ওয়েভলেন্থের টার্মসে নিয়ে চলে যেতে পারো। কেমন করে? দেখো, যেটা ফ্রিকোয়েন্সির টার্মসে গেলে সেটা তুমি খুব ইজিলি ওয়েভলেন্থের টার্মসে নিয়ে চলে যেতে পারো। কেমন করে? দেখো, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ডি নিউটা কত হবে? মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা, তাই না? তাহলে এবারে দেখো, আমি এই ডান দিকের এক্সপ্রেশনে নিউ স্কোয়ারের জায়গায় সি বাই ল্যামডা তার স্কোয়ার লিখলাম, ডি নিউ এর জায়গায় মাইনাস সি বাই ল্যামডা স্কোয়ার ডি ল্যামডা লিখলাম। তাহলে পুরো জিনিসটা ল্যামডার টার্মসে বেরিয়ে গেল, সেটাকে আমি রো ল্যামডা ডি ল্যামডা বলছি। সেটা কত হচ্ছে না, সিম্পলিফাই করলে এই সি কিউব সি স্কোয়ার সি মিলে সি কিউব কেটে চলে গেল, তাহলে 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ডি ল্যামডা হলো। শুধু দেখো একটা মাইনাস সাইন আছে, এই মাইনাস সাইনটা তুমি ইগনোর করছো, কারণটা কি? এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বাড়লে এনার্জি ডেন্সিটি বাড়ে, এক্ষেত্রে কিন্তু ওয়েভলেন্থ বাড়লে এনার্জি ডেন্সিটি কমে, সেগুলোই মাইনাস সাইনটা ছিল আর কি। ঠিক আছে, এখানে মাইনাস সাইনটা আমি এখানে ইগনোর করে নিচ্ছি। তাহলে একটা নেগেটিভ সাইন হ্যাজ বিন নেগলেক্টেড অ্যাজ ইট অনলি ইমপ্লাইজ দ্যাট রো ল্যামডা ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন ল্যামডা। তাহলে এই যে ইকুয়েশনটা বেরোলো সেটা র্যালে জিন্স ফর্মুলা আর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ওয়েভলেন্থ। আগেরটা ছিল ফ্রিকোয়েন্সির টার্মসে, এখন এটা হয়ে গেল ওয়েভলেন্থের টার্মসে। রো ল্যামডা টি ল্যামডাকে 8 পাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইনটু টি। তাহলে এবারে দেখো, এই যে র্যালে জিন্স ফর্মুলাটা পাওয়া গেল, এবারে তুমি যদি প্লটটাকে আঁকো, এইখানে খেয়াল করে দেখো যে কনস্ট্যান্ট টেম্পারেচারে রো নিউ ভার্সেস নিউ প্লট করলে রো নিউটাকে নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। তাহলে র্যালে জিন্স ফর্মুলা অনুযায়ী তুমি যদি ছবিটাকে আঁকো, তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের মতো, মানে ওয়াই মানে রো নিউটা নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, পরে এরকম ছবি পাওয়ার কথা। কিন্তু বাস্তবে ছবিটা কেমন পেলে? বাস্তবে ছবিটা কিন্তু এরকম হলো। সিমিলারলি ওয়েভলেন্থের টার্মসে যদি করো, যদি রো ল্যামডাটা 1 বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল, রো ল্যামডা ভার্সেস ল্যামডা প্লট করলে কি হবে? এই ধরনের ছবি হওয়ার কথা। বাস্তবে ছবিটা কি হচ্ছে? এইরকম দেখতে হচ্ছে। তাহলে এই দুটো ছবি থেকে তুমি কি বুঝছো? দেখো যে র্যালে জিন্স ফর্মুলা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছে লো ফ্রিকোয়েন্সিতে বা লং ওয়েভলেন্থে। যখনই ফ্রিকোয়েন্সি বেড়ে গেল বা ওয়েভলেন্থ কম হয়ে গেল, তখন কিন্তু আর ব্যাখ্যাটা তুমি করতে পারছো না। মানে ব্যাপারটা কি হচ্ছে যে টোটাল কোন একটা গিভেন টেম্পারেচারে এই এরিয়া আন্ডার দ্য কার্ভ টোটাল এনার্জি ডেন্সিটি রিপ্রেজেন্ট করে, তো সেটার একটা দেখো সেটা কনভার্জ করছিল, এটা তো ডেফিনাইট ভ্যালু ছিল, এক্ষেত্রেও তো একটা ডেফিনাইট ভ্যালু ছিল।
কিন্তু যখনই এটা ফ্রিকোয়েন্সি বাড়ার সাথে বাড়তেই থাকবে, ইভেন একটা কনস্ট্যান্ট টেম্পারেচার, তার আন্ডারে এরিয়াটা ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ এনার্জি ডেন্সিটি ডাইভার্জ করে যাবে। এখানে ঠিক একই রকম ভাবে ওয়েভলেন্থ কমতে এটা যদি বাড়তেই থাকে, তাহলে সেই কার্ভের আন্ডারে এরিয়াটা কি ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ এনার্জি ডেন্সিটি ইনফিনিটি হয়ে যাচ্ছে। এটা হতে পারে না। তাহলে এই যে ঘটনাটা, যে র্যালে-জিন্স ফর্মুলা ক্যান এক্সপ্লেন দ্য এক্সপেরিমেন্টাল কার্ভ only when frequency is low or wavelength is long, but when it enters in the high frequency region or short wavelength region, it fails and energy density diverges. This serious disagreement between the theory and the experiment is called the ultraviolet catastrophe বা UV catastrophe. তো এই আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে বা ইউভি ক্যাটাস্ট্রফিটা কি হলো না, দেখো তুমি ক্লাসিক্যালি তুমি র্যালে-জিন্স ফর্মুলা বেসিক্যালি ক্লাসিক্যাল থিওরির উপরে বেস করে তুমি যখন এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছো, লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থ তুমি ব্যাখ্যা করতে পারলে, যখন ফ্রিকোয়েন্সি হাই হয়ে যাচ্ছে বা ওয়েভলেন্থ শর্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু দেখো আর ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না, তখন এনার্জি ডেন্সিটি ডাইভার্জ করে যাচ্ছে। এই যে সিরিয়াস ডিসএগ্রিমেন্ট বিটুইন দ্য থিওরি অ্যান্ড দ্য এক্সপেরিমেন্ট, একে বলা হচ্ছে ইউভি ক্যাটাস্ট্রফে অর দ্য আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে। তাহলে বুঝতে পারলে ক্লাসিক্যাল থিওরির লিমিটেশন এবং আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফে, এটা বুঝতে পারলে। ঠিক আছে, পরিষ্কার হয়েছে? ঠিক আছে, বুঝতে পেরেছো? কারো কিছু অসুবিধা আছে? কেউ কোনো কথা বলছো না কেন, বলো। কিছু অসুবিধা আছে? তাহলে এবারে তাহলে এটাকে এক্সপ্লেন করবে কি করে, এটাকে তুমি এক্সপ্লেন করবে কি করে? এই এই যে এক্সপ্লেনেশনটা, সেই এক্সপ্লেনেশনটা করার জন্যে, মানে এই যে ওয়ে আউট বলেছে, ওয়ে আউটটার জন্য তোমার প্রথমে 1900 সালের অক্টোবর মাসে বিজ্ঞানী প্ল্যাঙ্ক তিনি একটা ফিটিং ফর্মুলা দিলেন। কি সেটা বলছে, রো নিউ ডি নিউটাকে যদি এইরকম ভাবে লেখা যায়, এ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 ডি নিউ, মানে এরকম ভাবে যদি একটা ফিটিং ফর্মুলা দেওয়া যায়, এখানে এ আর বি দুটো কনস্ট্যান্ট, তাহলে কিন্তু ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারা যাচ্ছে। যেমন করে ভিন একটা ডিস্ট্রিবিউশন ল দিয়েছিলাম, ঠিক একই রকম ভাবে প্ল্যাঙ্কও একটা ডিস্ট্রিবিউশন ল দিল। এটা কিন্তু স্টিল একটা ফিটিং ফর্মুলা 1900 সালের অক্টোবর মাসে। এবং এইটা যে এক্সপেরিমেন্টাল কার্ভটাকে এক্সপ্লেন করতে পারে, তুমি দেখতে পাবে। দেখো, যদি লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন বলো, তাহলে নিউটা ছোট হলে বি নিউ বাই টিটা মাঝ লেস দ্যান 1, তখন ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটাকে তুমি লিখতে পারো 1 প্লাস বি নিউ বাই টি, কারণ ওই যে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশনে এর যদি ছোট হয়ে যায় সেটাকে 1 প্লাস এক্স দিয়ে লিখতে পারো, সেটা আমি লিখেছি। তাহলে এইখানে দেখো ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1, সেটা কি হয়ে যাবে, বি নিউ বাই টি হয়ে যাবে। আর যখন বি নিউ বাই টি করলে নিউ নিউ কেটে গিয়ে ওটা নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হয়ে গেল। রো নিউটা হয়ে গেল এ নিউ কিউব বাই বি নিউ বাই টি, এটা হয়ে যাচ্ছে কত, এ টি বাই বি ইন্টু নিউ স্কোয়ার। দেখো রো নিউটা নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। দেখো লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে সত্যি নিউ স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। আর এবারে হাই ফ্রিকোয়েন্সি রিজিয়নে যখন যাচ্ছি, তখন বি নিউ বাই টিটা মাঝ গ্রেটার দ্যান 1 বলে ই টু দি পাওয়ার বি নিউ বাই টিটা মাঝ গ্রেটার দ্যান 1 সার্টেনলি হবে, কারণ এক্সপোনেনশিয়ালটা আরো তাড়াতাড়ি বাড়ে। তাহলে এবারে যেটা ডিনোমিনেটরে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 ছিল, সেখানে তুমি 1টাকে সেফলি ইগনোর করতে পারো, কারণ এইখানে যে ডিনোমিনেটরটায় ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 আছে, 1টাকে তুমি জাস্ট ইগনোর করো। ইগনোর করলে কি দাঁড়াচ্ছে বলে, ওটা জাস্ট ই টু দি পাওয়ার বি নিউ বাই টি হয়ে যাচ্ছে। এবারে তোমার এই যে এক্সপ্রেশনটা আছে, এখানে ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1, এই 1টাকে বাদ দিয়ে যদি এইটাকে শুধু দেখো, এটা উপরে চলে গেল। উপরে গিয়ে কি হলো না, এ নিউ কিউব ই টু দি পাওয়ার মাইনাস বি নিউ বাই টি হলো। এবারে দেখো, একটা পলিনোমিয়াল পার্ট, একটা এক্সপোনেনশিয়াল পার্ট। এবারে যদি ফ্রিকোয়েন্সি হাই হয়, তখন কি হবে, তখন এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে। তাহলে এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করলে কি দেখতে পাচ্ছ, দেখো এটা এক্সপোনেনশিয়ালি তোমার দিকে করছে। তাহলে দেখো লো ফ্রিকোয়েন্সিতে এটা নিউ স্কোয়ারের মতো করে বাড়লো, আর হাই ফ্রিকোয়েন্সিতে কিন্তু সেটা তোমার এক্সপোনেনশিয়ালি দিকে করে গেল। তাহলে এই যে প্ল্যাঙ্কের যে ফিটিং ফর্মুলা, সেইটা কিন্তু ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারছি। মানে যেটা ভিন ডিস্ট্রিবিউশন ল যেমন করে একটা ফিটিং ফর্মুলা ছিল, এখনো পর্যন্ত 1900 সালের অক্টোবর মাস পর্যন্ত যে ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম, সেটা কিন্তু স্টিল একটা ফিটিং ফর্মুলা। প্ল্যাঙ্কের ফিটিং ফর্মুলা
তাকে এক্সপেরিমেন্টাল কার্ভটা কিন্তু এক্সপ্লেন করতে পারছে। এখনো কিন্তু কোনো ডেরিভেশন হয়নি, কোনো থিওরিটিক্যাল বেসিস নেই। বোঝা গেল এই পর্যন্ত? আচ্ছা, এবারে পয়েন্টটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1900 সালের 14ই ডিসেম্বর, দেখো 1900 সালের 14ই ডিসেম্বর প্ল্যাঙ্ক কেম আউট উইথ এ রেভলিউশনারি আইডিয়া। আমরা যখন আগের দিনে ইন্ট্রোডাক্টরি ক্লাসটাকে বললাম, সেখানে কি দেখেছিলাম যে এই যে ক্লাসিক্যাল ফিজিক্স কেন ফেল করছে তার মূল কারণটা ছিল যে এনার্জি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জিটা কন্টিনিউয়ালি এক্সচেঞ্জ হচ্ছে, এইটা যে ক্লাসিক্যাল ফিজিক্স বলেছে সেই জায়গা থেকে নড়তে না পারা। মানে মাথার মধ্যে একটা বায়াসনেস কাজ করছে যে যে এনার্জি মাস্ট বি কন্টিনিউয়াস কোয়ান্টিটি এবং এনার্জি এক্সচেঞ্জ সার্টেনলি যে কোনো আরবিট্রারি অ্যামাউন্টে হতে পারবে, অর্থাৎ কন্টিনিউয়াসলি হতে পারবে। এই দিস ইজ দ্য ম্যাক্স প্ল্যাঙ্ক, যে 1900 সালের 14ই ডিসেম্বর সে এই অচলায়তনটাকে ভাঙলো। সে একটা রেভলিউশনারি আইডিয়া নিয়ে আসছে যে এনার্জি সবসময় একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজড হতে পারে এবং এনার্জি এক্সচেঞ্জটা একটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড ওয়েতে হতে পারে। তিনি এটা বললেন যে এনার্জি এক্সচেঞ্জটা একটা ছোট্ট অ্যামাউন্ট এপসাইলন তার ইন্টিগ্রাল মাল্টিপল ওয়েতে হচ্ছে। এই ছোট্ট অ্যামাউন্ট এপসাইলনটা তিনি ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল বললেন, এবং ফ্রিকোয়েন্সির সঙ্গে প্রপোর্শনাল বললে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট থাকবে এইচ। তিনি বললেন ডেল্টা ইটা ইকুয়াল টু এন এইচ নিউ উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, পরবর্তীকালে দেখব এই প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট হিসেবে অ্যাপিয়ার করবে, একে প্লাঙ্ক কনস্ট্যান্ট বলে। তাহলে এটা কথা হচ্ছে যে ঠিক আছে, ব্ল্যাক বডি সে যখন এনার্জি এক্সচেঞ্জ করবে সে কিন্তু তোমার যে কোনো অ্যামাউন্টে করতে পারবে না, একটা এইচ নিউ এর সরল গুণিতকে সেটা করবে। ঠিক আছে, এই যে এইটা ভাবা, দিস ইজ এ রেভলিউশনারি আইডিয়া। এইটা এবারে এই হাইপোথিসিসের উপর বেস করে প্ল্যাঙ্ক এই 1900 সালের অক্টোবর মাসে যে ফিটিং ফর্মুলাটা দিয়েছিল সেই ফিটিং ফর্মুলাটা ডিরাইভ করে ফেললেন। আর যখনই ফিটিং ফর্মুলা ডিরাইভ করে ফেললেন, তাহলে দেখো ওটার ফিটিং ফর্মুলা রইল না, তার একটা প্রপার থিওরিটিক্যাল বেসিস রইল। এবার প্ল্যাঙ্ক যখন ডেরিভেশনটাকে করছেন, কেমন করে করছেন? তিনি যেটা করছেন যে র্যালে জিন্স যেরকম করে ভেবেছেন তিনি সেরকম করেই ভাবছেন। তিনি বলছেন যে ব্ল্যাক বডি ইজ মেড অফ হিউজ নাম্বার অফ সিম্পল হারমোনিক অসিলেটর। শুধু তফাৎ তো এই যে তিনি যেটা ধরলেন এই যে অসিলেটরগুলো, এই অসিলেটরগুলো আগের মতো এখন আর ক্লাসিক্যাল অসিলেটর নয় যার এনার্জিটা কন্টিনিউয়াস বলে পার অসিলেটর এনার্জি কেটি হবে। তিনি বললেন এই অসিলেটরগুলো কোয়ান্টাম অসিলেটর যাদের এনার্জি ডিসক্রিট অর কোয়ান্টাইজ। তাহলে রো নিউ ডি নিউ সেটা কি হবে? এন নিউ ডি নিউ ইন্টু অ্যাভারেজ এনার্জি। রো নিউ ডি নিউ হচ্ছে এনার্জি পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ আর নিউ প্লাস ডি নিউ। এন নিউ ডি নিউটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ আর নিউ প্লাস ডি নিউ। আর এর সাথে বাড়ছে অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশনাল মোড। এন নিউ ডি নিউর একই এক্সপ্রেশন, যেটা র্যালে জিন্স বেসিস ছিল সেটাই বসালাম, 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউব ইন্টু ডি নিউ। কিন্তু অ্যাভারেজ এনার্জি সেটা এখন আর কেটি রইল না। অ্যাভারেজ এনার্জিটাকে যদি ক্যালকুলেট করা যায়, দেখা যাবে সেটা বেরোবে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। আমি এটা করে দেখাচ্ছি অ্যাভারেজ এনার্জি কি করে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 হচ্ছে, সেটা আমি দেখাচ্ছি। কিন্তু এনার্জিটা বেরোলো এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। মানে কেটিটা এইটা দিয়ে রিপ্লেস হয়ে গেল। রিপ্লেস হয়ে যায়, এটাকে সিম্পলিফাই করে নাও, তোমার 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই 1 বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। এটা এইটা বেরিয়ে গেল। তাহলে রো নিউ ডি নিউ হয়ে গেল 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। দিস ইজ দ্য প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি। এটা এবারে তুমি এর সঙ্গে আমাদের যে ফিটিং ফর্মুলা রো নিউ ডি নিউ সমান এ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার বি নিউ বাই টি মাইনাস 1 ইন্টু ডি নিউ ছিল, তার সঙ্গে কম্পেয়ার করো। পরিষ্কার এটা হয়ে যাচ্ছে 8 পাই এইচ বাই সি কিউব, আর বিটা হয়ে যাচ্ছে তোমার এইচ বাই কে। দেখো এই অক্টোবর মাসে যে ফিটিং ফর্মুলাটা দেওয়া হয়েছিল সেই ফিটিং ফর্মুলাটাকে করে ফেলা গেল। তাহলে যারা মূল জায়গাটা হচ্ছে যে মানে র্যালে জিন্সের মতো অ্যাপ্রোচটা, কিন্তু এই যে এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড বলে আর সে ক্লাসিক্যাল ইকুইপারেশন প্রিন্সিপাল ওবে করবে না, এটা পার অসিলেটর এনার্জি আর কেটি বলা যাবে না, তার একটা অন্য ভ্যালু হবে, সেটা এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। সেইটা আমি দেখলাম। হ্যাঁ, দেখে তোমার দেখো এই নতুন ফর্মুলা চলে এলো এবং এই ফর্মুলাটা হচ্ছে কারেক্ট ফর্মুলা। এবং আমি দেখবো এইখান থেকে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন যে সমস্ত এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো ছিল সেই এক্সপেরিমেন্টাল অবজারভেশনগুলো সবগুলি এক্সপ্লেন করতে পারা যাবে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন।
হ্যাঁ, প্ল্যাঙ্কস ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি মুখস্থ করে ফেলতে হবে এটা, মানে এই এক্সপ্রেশনটা 8 পাই এইচ নিউ কিউ বাই সি কিউ ডি নিউ বাই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। আচ্ছা, এবারে এইটা আর নতুন করে বলার কিছু নেই, যেমন করে ফ্রিকোয়েন্সি মানে র্যালে জিন্স ফর্মুলা যেটা ফ্রিকোয়েন্সির টার্মসে ছিল সেটা যেভাবে তুমি ওয়েভলেন্থের টার্মসে নিয়ে এলে এখানেও এক্স্যাক্টলি তাই। নিউটা কিন্তু সি বাই ল্যামডা, ডি নিউটা হচ্ছে মাইনাস সি বাই ল্যামডা স্কয়ার ডি ল্যামডা হলো। তাহলে এবারে নিউ এর জায়গায় পরে ল্যামডা বসিয়ে দাও, রো ল্যামডা ডি ল্যামডা বেরিয়ে যাবে, নেগেটিভ সাইনটা তুমি ইগনোর করবে, তাহলে এটা দাঁড়াচ্ছে রো ল্যামডা ডি ল্যামডা হয়ে যাবে 8 বাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ডি ল্যামডা বাই ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে মাইনাস 1। এইটা তুমি খেয়াল করে দেখো, এই যে ওয়েভলেন্থের টার্মসে এক্সপ্রেশনটা দেয়া হলো তার সঙ্গে তুমি যদি ভিন্স ডিস্ট্রিবিউশন লটাকে কম্পেয়ার করো, ভিন্স ডিস্ট্রিবিউশন লটা কেমন ছিল, এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু এইটা দেখো এই ওয়ান পার্টটা কাজ ছিল না, তুমি যদি এইচ সি বাই কেটিটাকে তুমি বি ধরে নাও তাহলে এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস বি বাই ল্যামডাটি ছিল। হ্যাঁ, তার মানে শুধুমাত্র এই ওয়ান পার্টটা হচ্ছে ভিন্স ডিস্ট্রিবিউশন লতে ছিল না, প্ল্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু এই -1 এই পার্টটা অ্যাডিশনালি তোমার আছে। তাহলে এইটা হলো, সেটা হচ্ছে প্ল্যাঙ্ক ফর্মুলা ফর ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ইন টার্মস অফ ওয়েভলেন্থ। ফ্রিকোয়েন্সি থেকে ওয়েভলেন্থ যেমন করে তুমি র্যালে জিন্সের ক্ষেত্রে গেছো ঠিক এখানেও একই রকম ভাবে চলে যাওয়া যায়, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, বোঝা গেল? হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এবারে দেখো দু তিনটে সিম্পল ব্যাপার, সেটা হচ্ছে যে তুমি র্যালে জিন্স ফর্মুলা কি দেখেছো যে লো ফ্রিকোয়েন্সি বা লং ওয়েভলেন্থের রেঞ্জে সে কারেক্ট রেজাল্টটা দেয়। মানে লো ফ্রিকোয়েন্সিতে র্যালে জিন্স ফর্মুলা ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে ব্যাখ্যা করতে পারে বা লং ওয়েভলেন্থে ব্যাখ্যা করতে পারে। আর প্ল্যাঙ্কটার ক্ষেত্রে কি হচ্ছে, প্ল্যাঙ্ক কিন্তু যে কোনো ফ্রিকোয়েন্সি বা যে কোনো ওয়েভলেন্থের রেঞ্জে পারে। তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা র্যালে জিন্স ফর্মুলাটাকে রিডিউস করে যাবে যদি ফ্রিকোয়েন্সি লো হয় বা ওয়েভলেন্থ লং হয়। কি বলছি বুঝতে পারছো, যে প্ল্যাঙ্ক ফর্মুলাটা সবসময় সত্যি, র্যালে জিন্স ফর্মুলাটা এক্সপেরিমেন্টাল কার্ভটাকে ব্যাখ্যা করতে পারে যখন ফ্রিকোয়েন্সিটা কম বা ওয়েভলেন্থটা লং। তার মানে এখান থেকে এক্সপেকটেশন থেকে যে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা র্যালে জিন্স ফর্মুলাতে রিডিউস করে যাবে যদি ফ্রিকোয়েন্সি লো হয় বা ওয়েভলেন্থ লং হয়, আমি সেটাই দেখাচ্ছি। তখন প্ল্যাঙ্কস ফর্মুলা ইন টার্মস অফ ফ্রিকোয়েন্সি তুমি লিখেছিলে, লো ফ্রিকোয়েন্সি যখন বলছো তখন এইচ নিউ বাই কেটি হচ্ছে খুব ছোট, তাহলে এইচ নিউ বাই কেটি যদি মাঝ লেস দ্যান 1 হয় তাহলে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটিটাকে তুমি 1 প্লাস এইচ নিউ বাই কেটি লিখতে পারো লিনিয়ারাইজ করে। এবার এখানে তাহলে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1 এইটার জায়গায় তুমি এইচ নিউ বাই কেটি বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখো পেয়ে যাচ্ছ রো নিউ ডি নিউ ইকুয়াল টু 8 পাই কেটি নিউ স্কয়ার বাই সি কিউ ইনটু ডি নিউ। এইটা হয়ে গেল র্যালে জিন্স ফর্মুলা। ঠিক একই রকম ভাবে ওয়েভলেন্থের টার্মসেও করতে পারবে। ফ্রিকোয়েন্সি কম মানে হচ্ছে ওয়েভলেন্থ লং, লং ওয়েভলেন্থ রিজিয়ন যদি হয় তাহলে এইচ সি বাই ল্যামডা কেটে খুব খুব ছোট হয়ে গেল, তখন এই যে ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে সেটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 1 প্লাস এইচ সি বাই ল্যামডা কেটে বসালে, এবারে এই এক্সপ্রেশন একটা বসিয়ে দিলে তোমার যেটা দাঁড়াচ্ছে রো ল্যামডা ডি ল্যামডা হচ্ছে 8 বাই কেটি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 ইনটু ডি ল্যামডা। র্যালিজিন্স ফর্মুলাটা চলে গেল। তার মানে প্ল্যাঙ্ক ফর্মুলা র্যালিজিন্স ফর্মুলায় অটোমেটিক্যালি রিডিউস করে গেল কখন, যখন ফ্রিকোয়েন্সিটা তোমার হাই হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা লো হচ্ছে বা ওয়েভলেন্থটা লং হচ্ছে। আচ্ছা, আবার উল্টো দিকে দেখো ভিন্স ডিস্ট্রিবিউশন ল যখন বলেছিলাম মনে আছে, ভিন্স ডিস্ট্রিবিউশন লটা তোমার শর্ট ওয়েভলেন্থে কারেক্ট রেজাল্ট দেয়। শর্ট ওয়েভলেন্থ মানে হাই ফ্রিকোয়েন্সিতে কারেক্ট রেজাল্ট দেয়, কিন্তু প্ল্যাঙ্কের তো ডিস্ট্রিবিউশন ল সবসময় কারেক্ট রেজাল্ট দেয়। তার মানে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ভিন্স ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে রিডিউস করে যাবে কখন, না যখন তোমার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে হাই হবে বা ওয়েভলেন্থ তোমার লং হবে। আমি ওয়েভলেন্থটা দিয়ে যা দেখাচ্ছি, ফ্রিকোয়েন্সি দিয়ে তুমি বাড়িতে করে দিতে পারবে একই রকম করে। তাহলে যদি ওয়েভলেন্থটা তোমার শর্ট হয়ে যায় তাহলে এইচ সি বাই ল্যামডা কেটে মাঝ গ্রেটার দ্যান 1 হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে মাঝ গ্রেটার দ্যান 1, তখন তুমি কি করলে না ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে -1 থেকে এই -1টাকে বাদ দিয়ে দিলে, সেটা হয়ে গেল ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে নিচে গেলে ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে যেটা উপরে পাঠিয়ে দাও, তাহলে রো ল্যামডা ডি ল্যামডা ইকুয়াল টু 8 পাই এইচ সি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার এইচ সি বাই ল্যামডা কেটে ডি ল্যামডা। এটা এবারে তুমি মনে মনে ভাবো যে 8 পাই এইচ সি কে এ ভাবো আর এইচ সি বাই কেটাকে তুমি বি ভাবো, তাহলে রো ল্যামডা ডি ল্যামডা হয়ে গেল এ বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার বি বাই ল্যামডা টি ডি ল্যামডা। দেখো এইটাই হচ্ছে তোমার ভিন্স ডিস্ট্রিবিউশন ল। ঠিক আছে, তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন লটা র্যালে জিন্সে রিডিউস করে যাবে যদি ফ্রিকোয়েন্সি লো বা ওয়েভলেন্থ লং হয়,
আর অন্য এক্সট্রিমটায় প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা ভিন ডিস্ট্রিবিউশন লতে রিডিউস করে যাবে যদি ওয়েভ লেন্থটা তোমার শর্ট হয় বা ফ্রিকোয়েন্সিটা হাই হয়। আমি ওয়েভ লেন্থ শর্টের জন্য করে দেখালাম, ফ্রিকোয়েন্সি হাই হলে তুমি নিজেটা করে দেখিয়ে নিতে পারবে। আচ্ছা, এবারে এই যখন তোমার প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন লটা ভিন ডিস্ট্রিবিউশন লতে রিডিউস করে গেল, সেখান থেকে তুমি ভিন ডিসপ্লেসমেন্ট লটাকে করতে পারবে। আচ্ছা, ভিন ডিসপ্লেসমেন্ট ল এই যে ফর্মুলা তুমি পেয়ে গেছো বা এই যে ফর্মুলা তুমি পেয়েছো, সেখান থেকে ওই একই রকম ভাবে ল্যামডা রেসপেক্টে ডেরিভেটিভ করলে, ডেরিভেটিভ করে জিরো করলে করে তুমি টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট পেয়ে গেলে, এবং টি ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা কত বেরোলো, 1/5 এইচসি বাই কে বেরোলো। মানে এখন তো এ আর বি এর মানে আছে তোমার কাছে, এ আর বি এর ভ্যালু তোমার জানা আছে, এগুলো এ কোনটা বি কোনটা তোমার জানা আছে। তাহলে যেমন করে তুমি ডেরিভেটিভ করে ম্যাক্সিমাটাকে বের করলে, এখন এই রো ল্যামডাটা হচ্ছে 8 পাই এইচসি বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার মাইনাস এইচসি বাই ল্যামডা কেটি, এই যে এক্সপ্রেশন, সেকে টি এর রেসপেক্টে ল্যামডা রেসপেক্টে ডেরিভেটিভ করো, করে জিরো করো, জিরো করে এই যে তোমার ল্যামডা ইকুয়াল টু জিরো, ল্যামডা ইকুয়াল টু ইনফিনিটি, এরা বেসিক্যালি তোমার ম্যাক্সিমাম করসপন্ড করছে না, সেই জন্য তুমি আলটিমেটলি টি ল্যামডা ম্যাক্সটা পেয়ে গেলে কত, 1/5 এইচসি বাই কে। তাহলে দেখো এটাকে লিখছি টি ল্যামডা ম্যাক্স 1/5 ইন্টু সি2, সি2কে বলে সেকেন্ড রেডিয়েশন কনস্ট্যান্ট, সেই সি2টা হচ্ছে এইচসি বাই কে। তাহলে এই যে টি ল্যামডা ম্যাক্স 1/5 এইচসি বাই কে, তুমি যদি ভ্যালুগুলোকে বসিয়ে দাও, মানে আমি প্রথমে সি2টাকে লিখি এইচসি বাই কে, এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, সিটা হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর কেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 20 জুল পার কেলভিন, এটা বেরোবে 14.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কেলভিন। আর টি ল্যামডা ম্যাক্স যেহেতু 1/5 সি2, তুমি বসিয়ে দাও, বেরোলে কত বেরোচ্ছে, 2.88 এর মতো বেরোচ্ছে, 2.88 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কেলভিন। এক্সপেরিমেন্টালি যদি করো ওটা 2.89 অ্যাকচুয়ালি হবে আর কি। আমি এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুগুলোকে লিখেছি, কারেক্ট ভ্যালুগুলোকে লিখলে ওটা বেরোবে 2.89 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কেলভিন। দেখো যেটা ভিন ডিসপ্লেসমেন্ট ল যেটা বলা ছিল, এটা প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ল থেকে সেটা তুমি এক্সটেন্ড করে ফেলতে পারলে। এই যে যখন তোমার ওয়েভ লেন্থটাকে টেম্পারেচার যখন বাড়ানো হচ্ছে, ল্যামডা ম্যাক্সটা শর্টার ওয়েভ লেন্থে শিফট করছে এমন করে যাতে করে টি ল্যামডা ম্যাক্সটা কনস্ট্যান্ট। বোঝা গেল? পরিষ্কার? কোন অসুবিধা আছে? আর এবারে নেক্সট হচ্ছে আর দুটো ডেরিভেশন আমাদের করতে হবে। একটা হচ্ছে প্ল্যাঙ্ক ফর্মুলা থেকে স্টিফেন বোলজম্যান ল করা। খুব সহজ ব্যাপার। তোমার টোটাল ফ্লাক্স এমটিটা কত ছিল, ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি আর নিউ ডি নিউ, আর আর নিউ ডি নিউ সমান কত ছিল, 1/4 সি রো নিউ ডি নিউ। এবার এই রো নিউ ডি নিউর জায়গায় প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলার রেজাল্টটাকে বসিয়ে দাও। প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে রো নিউ ডি নিউটা কত ছিল, 8 পাই এইচ নিউ কিউব বাই সি কিউব ইন্টু ডি নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, এটা হলো। আচ্ছা, এবারে এই ইন্টিগ্রেশনটাকে করার জন্য তুমি এইচ নিউ বাই কেটিটাকে এক্স ধরে নাও। যদি এইচ নিউ বাই কেটিকে তুমি এক্স ধরে নাও, তাহলে নিউটা হয়ে গেল এখানে কেটি বাই এইচ ইন্টু এক্স, ডি নিউ হয়ে যাচ্ছে কেটি বাই এইচ ইন্টু ডিএক্স। এবার নিউ জিরো হলে এক্সও জিরো, নিউ ইনফিনিটি হলে এক্সও ইনফিনিটি। তুমি এখানে বসালে, তাহলে নিউ এর জায়গায় বসিয়ে দিচ্ছ কি, নিউ এর জায়গায় বসিয়ে দিচ্ছ তুমি, এখানে এক্সটা লেখা হয়নি তো, এখানে নিউ এর জায়গায় বসাচ্ছ কেটি এক্স ইন্টু এইচ, এখানে একটা এক্স কিউব হবে। হ্যাঁ, এই যে মানে এখানে নিউ কিউব ছিল, নিউ কিউবটা কত হবে, কেটি বাই এইচ ইন্টু এক্স তার হোল কিউব, অর্থাৎ কেটি বাই এইচ তার কিউব ইন্টু এক্স কিউব। আচ্ছা, ডি নিউ এর জায়গায় কত বসাচ্ছ, কেটি বাই এইচ ইন্টু ডিএক্স, কেটি বাই এইচ ইন্টু ডিএক্স, আর ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1। বাকি কনস্ট্যান্ট গুলো বাঁদিকে চলে গেল, ইন্টিগ্রেশনটা হলো 0 টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। এবার এই যে ইন্টিগ্রেশনটা, এটাকে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন যার ভ্যালু বেড়ে হচ্ছে পাই টু দি পাওয়ার 4/15। ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিএক্স ইটস এ স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন যার ভ্যালু হচ্ছে পাই টু দি পাওয়ার 4/15। তুমি বসিয়ে দিলে, করে সিম্পলিফাই করলে তোমার বেরিয়ে যাচ্ছে কত, এইটা ইন্টু টি টু দি পাওয়ার 4 এলো। এই কনস্ট্যান্টটাকে তুমি ভাবো সিগমা, তাহলে এমটি ইকুয়াল টু সিগমা টি টু দি পাওয়ার 4 হলো। এবার এই যে সিগমাটা স্টিফান কনস্ট্যান্ট, সেখানে দেখো তোমার পাই এর ভ্যালু জানো, কে এর ভ্যালু জানো, সি এর ভ্যালু জানো, এইচ এর ভ্যালু জানো, সব বসাবে, বসালে সেটা বেরোবে হচ্ছে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 8 জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড ইন্টু কেলভিন টু দি পাওয়ার মাইনাস 4। মানে এটা তো তোমার এক্সাইটমেন্ট কি টোটাল ফ্লাক্স, তো ফ্লাক্স মানে কি এনার্জি পার ইউনিট এরিয়া পার সেকেন্ড, তার মানে তো জুল পার সেকেন্ড পার মিটার স্কোয়ার অলরেডি হয়ে গেল। সেটা কিন্তু সিগমা টি টু দি পাওয়ার 4 হয়,
তা সিগমার ইউনিট কি হবে, এইটা ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার 4 অর্থাৎ কেলভিন টু দি পাওয়ার -4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো একদম সিম্পল ডেরিভেশন। শুধু এই ইন্টিগ্রেশনটা যখন তুমি করছো এই ফর্মুলাটা তোমাকে মুখস্থ করতে হবে এখন। ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি x³ বাই e টু দি পাওয়ার x-1 dx, এইটা হয় হচ্ছে পাই টু দি পাওয়ার 4/15 একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন। হ্যাঁ, পাই টু দি পাওয়ার 4/15। তাহলে দেখো তুমি স্টিফেন বোলজম্যান লটাকে ডিরাইভ করে ফেলতে পারলে কোথা থেকে, না প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে। তাহলে দেখো বেসিক্যালি কি হলো, দেখো যে তুমি প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যা যা অবজারভেশন জানার ছিল তুমি সব করে ফেলতে পারলে। ছবিটাকে পুরো এক্সপ্লেন করতে পারা যাচ্ছে। তোমার তুমি দেখতে পাচ্ছ যে লো ফ্রিকোয়েন্সি রিজিয়নে বা লং ওয়েভলেন্থ রিজিয়নে একটা র্যালে জিন্সে রিডিউস করছে, হাই ফ্রিকোয়েন্সি বা শর্ট ওয়েভলেন্থ রিজিয়নে একটা ওয়াইনে রিডিউস করছে, সেখান থেকে ভিন্স ডিসপ্লেসমেন্ট ল তুমি পাচ্ছ। তুমি স্টিফেন বোলজম্যান ল যেখানে টোটাল এক্সাইটমেন্টটা হচ্ছে বা টোটাল এনার্জি ফ্লাক্স হচ্ছে টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে প্রপোর্শনাল উইথ দ্য প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটা স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্ট বলে। এই স্টিফেন বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু তুমি পুরো এক্সপেরিমেন্টাল যে ভ্যালু সেটা তুমি পুরো পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সবটা পেয়ে যাচ্ছ আর কি। মানে এখানে মানে লিখে দিইনি, এটা লিখে দেওয়া উচিত ছিল। যখন আমার স্টিফেন বোলজম্যান লটাকে করেছিলাম এখানে, এই যে এখানে এই যে সিগমার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা হচ্ছে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8 জুল মিটার টু দি পাওয়ার -2 সেকেন্ড ইনভার্স কেলভিন টু দি পাওয়ার -4। এটা এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই এক্সপেরিমেন্টাল রেজাল্টটা দেখো তুমি এখন এই প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে পুরো এনে ফেলতে পারছো। একদম পুরো তুমি চলে আসতে পারো। একটু বেশি সময় লেগে গেল, আর লাস্ট একটা ডেরিভেশন একটুখানি করে নিচ্ছি 5 মিনিট, তাহলে তোমার হয়ে যাবে। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর এবারে কথাটা হচ্ছে যে যে এইখানে না করলেও হতো, পরে করলেও হতো। সেটা হচ্ছে যে এই যে অ্যাভারেজ এনার্জিটা আমি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডিরাইভ করার সময় অ্যাভারেজ এনার্জিটা এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1 এটাকে লিখেছে, এটা কোথা থেকে এলো। আচ্ছা, সেই ডেরিভেশনটা একটুখানি দেখে নিতে হবে। আচ্ছা, এখন প্ল্যাঙ্কের পস্টুলেট অনুযায়ী কি বলা হচ্ছে যে এনার্জিটা তোমার তোমার এন এইচ নিউ বা ভি এইচ নিউ হচ্ছে, যেখানে ভি এর ভ্যালু 0 1 2 3 4 ডট 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 ডট। তাহলে দেখো তোমার এই যে বিভিন্ন কোয়ান্টাম নাম্বারে এই যে মানে তুমি যদি দেখো যে প্রথমে গ্রাউন্ড স্টেট তার এনার্জি হচ্ছে তোমার 0, কারণ ভিটা তখন 0, তারপরে এনার্জি এইচ নিউ, তারপরে এনার্জি 2h নিউ, তারপরে এনার্জি 3h, এই বিভিন্ন এনার্জি লেভেলসগুলো আছে। এবারে বিভিন্ন এনার্জি লেভেলে তোমার কি হয় না অসিলেটরগুলো ডিস্ট্রিবিউটেড হবে, পার্টিকেলগুলো ডিস্ট্রিবিউটেড হয়। ধরে নাও গ্রাউন্ড স্টেটের নাম্বার অফ পার্টিকেলস n0, ফার্স্ট এক্সাইটেড স্টেটে n1, সেকেন্ড এক্সাইটেড স্টেটে n2, থার্ড এক্সাইটেড n3 অ্যান্ড সো অন। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে কোন লেভেলে কতগুলো পার্টিকেল থাকবে সেইটা একটা ফর্মুলা দিয়ে ঠিক হয়, যাকে বলে বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা বলে ith লেভেলে নাম্বার অফ পার্টিকেল যদি ni হয়, গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেল যদি n0 হয়, তাহলে ni বাই n0 হচ্ছে gi বাই g0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন i বাই kt। যেখানে g0টা হচ্ছে গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি, অর্থাৎ গ্রাউন্ড স্টেটে একই এনার্জিতে কতগুলো কোয়ান্টাম স্টেটস আছে। জি আইটা হচ্ছে আই স্টেটের ডিজেনারেসি, যেমন ধরো পি অরবিটাল ডিজেনারেসি 3, ডি অরবিটাল লিখেছে 7, ঠিক সেরকম আর তোমার এটা হচ্ছে তোমার আই এর যে এনার্জি লেভেল তার ডিজেনারেসি। আর ডেল্টা এপসাইলন আইটা হচ্ছে আই লেভেল এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি। আচ্ছা, এবারে হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে এনার্জি লেভেলগুলো নন ডিজেনারেট হয়। এনার্জি লেভেলগুলো নন ডিজেনারেট হয় বলে এই G0, G1, G2, G3 এগুলো সব 1 হয়ে যায়। যদি 1 হয়ে যায় তাহলে এইগুলো সব 1 হয়ে গেল। তাহলে এবারে দেখো তাহলে এনআইটা কত হবে n0। আচ্ছা, এবারে দেখো এই ডেল্টা এপসাইলন আইটা কত এপসাইলন আই মাইনাস এপসাইলন 0, অর্থাৎ আইগেস লেভেলের এনার্জি এবং গ্রাউন্ড লেভেলের এনার্জি ডিফারেন্সটা। তাহলে এই দুটো লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্স এইচ নিউ, তাহলে n1টা হয়ে যাবে n0 ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি এই ফর্মুলা থেকে। n2টা হয়ে যাবে n0 ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি। n3টা হয়ে যাবে n0 ই টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই কেটি অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে বিভিন্ন লেভেলে কত করে সব পার্টিকেল আছে তার এক্সপ্রেশনটা তুমি পেয়ে গেছো। আর এবারে অ্যাভারেজ এনার্জি কি হবে, খুব স্বাভাবিক, n0 এপসাইলন 0, মানে গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেলস n0, তার এনার্জি কিন্তু এপসাইলন 0 থাকে, তাহলে n0 এপসাইলন 0, তারপরে n1 এপসাইলন 1, তারপরে n2 এপসাইলন 2, প্লাস n3 এপসাইলন 3, প্লাস ডট 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 ডিভাইডেড বাই
n0 প্লাস n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট ডট ডট। এবারে তুমি কি করছো না n0 এই এপসাইলন জিরোটা জিরো, কারণ গ্রাউন্ড স্টেটে তুমি দেখেছো এনার্জিটা তোমার জিরো, তাহলে প্রথমটা জিরো হয়ে গেল। পরেরটা দেখো n1টা হচ্ছে n0 e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt আর এনার্জিটা হচ্ছে h নিউ। n2টা হচ্ছে n0 e টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt আর এনার্জিটা হচ্ছে 2h নিউ। বা n3টা হচ্ছে n0 e টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই kt, এনার্জিটা 3h নিউ। আর নিচে তুমি n0 n1 এর এক্সপ্রেশন, n2 এর এক্সপ্রেশন, n3 এর এক্সপ্রেশন তুমি বসিয়ে দেবে। এবার নিউমারেটর থেকে n0 e টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt কমন নিয়ে নাও, মানে n0 e টু দি পাওয়ার এই মাইনাস অংশটা বুঝতে পারছি না প্রথম থেকে। কোনটা এটা? হ্যাঁ, এই লাস্টের পার্টটা যে কি হচ্ছে একটু বুঝছেই না মাথায়। ও তাহলে তো বলবি তো প্রথম থেকে। তাহলে কি এটা পরের দিন বলবো? সেটা বলছি না, আরেকবার একটু বললে ভালো আচ্ছা হয়। দেখ, ব্যাপারটা কিছুই না। তুই এই যে একটা যখন কোয়ান্টাম অসিলেটর হবে না, তাদের এনার্জিটা ডিসক্রিট হয় বা কোয়ান্টাইজড হয়। আচ্ছা এবারে এনার্জি ডিসক্রিট বা কোয়ান্টাইজ কোন ফর্মুলা দিয়ে ঠিক হচ্ছে না, এনার্জিটা ইভি ইকুয়াল টু ভিএইচ নিউ, যেখানে ভিটাকে বলা হয় ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালু 0 1 2 3 ডট 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 ইত্যাদি হয়। তার মানে ভি এর যখন জিরো তখন এনার্জিটা জিরো, ভি এর ভ্যালু 1 হলে এনার্জি এইচ নিউ, ভি এর ভ্যালু 2 হলে এনার্জি 2h নিউ অ্যান্ড সো অন। যেমন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তুমি ডিসক্রিট এনার্জি এক্সপ্রেশন পেয়েছো, এটা এনের উপর ডিপেন্ড করে। এখানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রেও তুমি ডিসক্রিট এনার্জি পেয়েছো, হ্যাঁ, যে এনার্জিগুলো 0 এইচ নিউ 2h নিউ 3h নিউ ইত্যাদি ইত্যাদি। এটা বোঝা গেছে প্রথমে? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে এই বিভিন্ন এনার্জি লেভেলে পার্টিকেলগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যায়। হ্যাঁ, মানে সবাই এক জায়গায় থাকবে না পার্টিকেলগুলো। যেমন তুমি ধরো আবহাওয়া প্রিন্সিপাল অনুযায়ী বিভিন্ন অ্যাটমিক অরবিটালে ইলেকট্রনগুলো ডিস্ট্রিবিউটেড হয়, ঠিক এখানেও বিভিন্ন এনার্জি লেভেলে পার্টিকেলগুলো ডিস্ট্রিবিউটেড হয়। এবং এই যে পার্টিকেলগুলো ডিস্ট্রিবিউটেড হচ্ছে একটা ফর্মুলা দিয়ে, তাকে বলে বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। ওখানে যান না আবহাওয়া প্রিন্সিপাল, এখানে হচ্ছে বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা কি বলে না, ith লেভেলের নাম্বার অফ পার্টিকেলস ni বাই গ্রাউন্ড লেভেলের নাম্বার অফ পার্টিকেল, এই যে রেশিওটা, সেটা gi বাই g0 ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন i বাই kt হয়। যেখানে g0টা হচ্ছে গ্রাউন্ড স্টেটের ডিজেনারেসি, gi-টা হচ্ছে এক্সাইটেড স্টেটের ডিজেনারেসি, আর ডেল্টা এপসাইলন i-টা হচ্ছে ith লেভেলের এনার্জি মাইনাস গ্রাউন্ড লেভেলের এনার্জি, এই ডিফারেন্সটা। মানে ধরো একটা লেভেল ith লেভেল এটা কনসিডার করছে, ith লেভেলের এনার্জি এবং গ্রাউন্ড লেভেলের এনার্জি ডিফারেন্সটা একটা ডেল্টা এপসাইলন i। এবার আমাদের কেসে এই ডিজেনারেসি গুলো সব 1 করে হয়। মানে হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কোন একটা পার্টিকুলার এনার্জিতে একটাই স্টেট থাকে। যেমন এস অরবিটালের ক্ষেত্রে যেমন n ইকুয়াল টু 1 1টা যেমন ডিজেনারেট হয় না হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, কিন্তু n ইকুয়াল টু 2 যখন হবে 2s একটা আর 2p কিন্তু 3 ডিজেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে সবাই হচ্ছে নন ডিজেনারেট। তাহলে কি হবে, g0 g1 g3 এগুলো সব 1 হয়ে গেল। তাহলে এইটা কিন্তু 1 হয়ে যেটা বাদ চলে গেল, তাহলে ni বাই n0 হয়ে গেল ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা এপসাইলন i বাই kt। এবারে আইটাকে তুমি 1 2 3 4 বিভিন্ন লেখো এবং তার মতো করে তুমি এক্সপ্রেশনটা পাও। তাহলে n1টা কত হবে, n0 ইন্টু এই যে n0 ইন্টু ই টু দি পাওয়ার ডেল্টা এপসাইলন আইটা কি, এক নম্বর লেভেল এবং গ্রাউন্ড লেভেলের এনার্জি ডিফারেন্স, সেটা কত h নিউ। এটা কত h নিউ, এটা কিন্তু 0 হয়, এটা হচ্ছে h নিউ। তাহলে n1টা হয়ে গেল n0 ই টু দি পাওয়ার মাইনাস h নিউ বাই kt। n2টা হয়ে যাচ্ছে n0 ই টু দি পাওয়ার n2 এবং n0 এর মধ্যে এনার্জি ডিফারেন্স কত, 2h নিউ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই kt। n3টা কত হবে, n0 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এদের এনার্জিকে একটা 3h নিউ মাইনাস 3h নিউ বাই kt এন্ড সো অন। তার মানে কোন লেভেলে কতগুলো পার্টিকেল থাকবে সেইটা তুমি বোলম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে বের করে রাখলে। এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। স্যার বলছি এই হারমোনিক মোশনের ক্ষেত্রে এই লেভেলগুলো সবগুলো ডিজেনারেট হচ্ছে কেন? ডিজেনারেট হচ্ছে না, ইকুইপেস্ট হচ্ছে, নন ডিজেনারেট হচ্ছে জিরো জিআই আর না, নন ডিজেনারেট হচ্ছে। হ্যাঁ, এটা 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 কোয়ান্টাম মেকানিক্স করলে তুমি দেখতে পাবে যে যদি ওয়ান ডাইমেনশনাল কোনো প্রবলেম হয় না, এটা তো ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর, সেগুলো নন ডিজেনারেট হয়। এটা কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেট করে দেখতে পাওয়া যায়। মানে কোন লেভেলে কতগুলো স্টেট থাকবে বা ডিজেনারেসি কত হবে, এটা কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেট করে দেখতে হয়। ঠিক আছে, এটা তোমাকে ফ্যাক্ট হিসেবে এখন জানতে হবে। ঠিক আছে, হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জি লেভেল নন ডিজেনারেট, এটাকে তোমাকে একটা ফ্যাক্ট হিসেবে জানতে হবে এখন। ঠিক আছে, হলো?
আর এবারে অ্যাভারেজ এনার্জি যেমন ক্যালকুলেট করে, যে কোনো অ্যাভারেজ এইভাবেই ক্যালকুলেট করে, n0 এপসাইলন 0 প্লাস n1 এপসাইলন 1 প্লাস n2 এপসাইলন 2 প্লাস n3 এপসাইলন 3 প্লাস ডট 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 ডিভাইডেড বাই n0 প্লাস n1 প্লাস n2 প্লাস n3 প্লাস ডট ডট ডট। এবারে n0 n1 n3 তাদের এক্সপ্রেশন বসিয়ে দিচ্ছ, এপসাইলন 0 এপসাইলন 1 এপসাইলন 2 তাদের এক্সপ্রেশনগুলোকে বসিয়ে দিচ্ছ। বসিয়ে দিয়ে দেখবেন নিউমারেটর থেকে n0 e টু দি পাওয়ার মাইনাস h nu বাই kt ইন্টু h nu কমন নিয়ে নিলে ভেতরটা এটা থাকছে, আর নিচ থেকে n0টা কমন যাবে, n0 কমন নিলে এটা পড়ে থাকছে। n0 n0 কেটে গেল, তাহলে এইটা রয়ে গেল h nu e টু দি পাওয়ার মাইনাস h nu বাই kt। এবারে এইখানে e টু দি পাওয়ার মাইনাস h nu বাই kt কে তুমি x ভাবো, এটা হয়ে যাবে x স্কয়ার, তারপর x কিউব এন্ড সো অন, তার মানে 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ার প্লাস ডট ডট ডট, আর নিচটা হলো 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব প্লাস ডট ডট ডট। এটা তা যদি হয় তাহলে এবারে দেখো তুমি জাস্ট এই এই 1 প্লাস x প্লাস x স্কয়ার প্লাস x কিউব, তার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 বা 1 বাই মানে 1 বাই 1 মাইনাস x বা 1 মাইনাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1, তার এক্স ফাংশন হচ্ছে এইটা, আর 1 বাই 1 মাইনাস x তার স্কোয়ার, তার এক্সপ্রেশন হচ্ছে এইটা। মানে প্রথমটাকে ডেরিভেটিভ করলে পরেরটা পেয়ে যাওয়া যাবে, সেটা হচ্ছে এইটা। তাহলে তুমি 1 প্লাস x প্লাস x স্কয়ার x তাকে তুমি 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 লিখলে, আর 1 প্লাস 2x প্লাস 3x স্কয়ারটাকে 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 2 লিখলে, কেটে গেল, কেটে কি 1 মাইনাস x হলো, এটা হলো। এবার x এর জায়গায় এক্সপ্রেশনটাকে বসিয়ে দিলে, তাহলে h nu e টু দি পাওয়ার মাইনাস h nu বাই kt বাই হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস h nu বাই kt, এইটা। এবার উপর নিচে তুমি e টু দি পাওয়ার h nu বাই kt দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে h nu থাকবে, নিচে e টু দি পাওয়ার h nu বাই kt মাইনাস 1 থাকবে। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। স্যার কোন কোন ক্ষেত্রে এই যে ডিস্ট্রিবিউশন গুলো ডিজেনারেট হয় না? যে কোনো ওয়ান ডাইমেনশনাল প্রবলেমে কখনো ডিজেনারেসি থাকবে না, গাউন স্টেটে কখনো ডিজেনারেসি থাকবে না। মানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, যে যে কোনো ওয়ান ডাইমেনশনাল প্রবলেম যদি হয় কখনো ডিজেনারেসি থাকে না, আর গাউন স্টেটে কখনো ডিজেনারেসি থাকে না। ঠিক আছে, মানে ডিজেনারেসি নিয়ে টু ডাইমেনশনাল না থ্রি ডাইমেনশনাল? কোনটা? যে এই যে এনার্জি ডিস্ট্রিবিউশন। না না, এখানে তো অসিলেটর গুলো সব তো ওয়ান ডাইমেনশনাল অসিলেটর বলছি না, লিনিয়ার হারমোনিক অসিলেটর। লিনিয়ার করে ফেললাম না, তা লিনিয়ার হারমোনিক অসিলেটর মানে ওয়ান ডাইমেনশনাল। কিন্তু এগুলো তো ডিজেনারেট। কোথায় ডিজেনারেট পেলি? G0 G1 G2 G3 1 মানে তাকে বলা হয় নন ডিজেনারেট। এই যে G0 GI আর ডিজেনারেসিস অফ দ্য গ্রাউন্ড স্টেট। হ্যাঁ, সেইগুলো তো ওয়ান, মানে যখন তোমার ডিজেনারেসিটা ওয়ান মানে তাকে নন ডিজেনারেট বলে। মানে ডিজেনারেসিটা ওয়ান মানে কি, তার মানে একটা এনার্জিতে একটাই স্টেট আছে, তাকে বলা হয় নন ডিজেনারেট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছিস? আর একটা স্টেট যেমন মানে বললাম না, 1s অরবিটাল হচ্ছে নন ডিজেনারেট, কিন্তু 2p অরবিটাল 3-fold ডিজেনারেট, কারণ ওখানে তিনজন আছে। d অরবিটাল 5-fold ডিজেনারেট। বুঝতে পেরেছিস? আচ্ছা, না আজকে আসলে এই ক্লাসটা ইউজুয়ালি দুটো ক্লাসে বলা হয়, এবার আমি পিপিটি দিয়ে বলে দেবো বলে একটু তাড়াতাড়ি করে বললাম শেষের পোর্শনটা আর কি। সে শেষের পোর্শনটা মানে তুমি দেখলে বুঝতে পারবে, বুঝতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, খুবই সহজ। হ্যাঁ, পরের দিন এটা যদি ডাউটস থাকে প্রথমে ওটা ডাউটসটাকে ক্লিয়ার করে দেবো, তারপর আমরা বলবো আর। আচ্ছা, এবার আমি লাস্ট যা স্লাইডটাকে বলছি, যে যা কিছু করেছো অনেক তোমার ডাউটস আছে, সেটা হচ্ছে যে যে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশন যেটা আমি ভি এইচ নিউ লিখেছি, সেটা তুমি পরে দেখবে যদি এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্স করো অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা বেরোয় ভি প্লাস হাফ এইচ নিউ, মানে ভি এইচ নিউর বদলে বেরোয় হচ্ছে ভি প্লাস হাফ এইচ নিউ। এবারে ভি এইচ নিউর বদলে যদি ভি প্লাস হাফ এইচ নিউ হয়, তখন অ্যাভারেজ এনার্জিটা যেটা এইচ নিউ বাই টু দি পাওয়ার এইচ নিউ বাই টি মাইনাস 1 ছিল, তার সঙ্গে একটা হাফ এইচ নিউ যোগ হয়ে যায়। তাহলে এই এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে আমি ডেরিভেশনটাকে করে দিলাম। এবারে এই এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে তুমি ডেরিভেশনটাকে করবে, এটা তোমার একটা কাজ। সেকেন্ড কাজটা হচ্ছে এই যে আর নিউ, মানে আর নিউ রো ডি নিউটাকে 1/4 সি ইন্টু রো নিউ ডি নিউ বললে এটা কোথা থেকে এলো, সেটা আমি জাস্ট ফ্যাক্ট হিসেবে বলে দিচ্ছি। কোথা থেকে এলো আমি কিছু বলিনি, সেটা তোমার ডিটেলে জানার দরকার পড়ে। তো নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম এন নিউ ডি নিউ, যেটা 8 পাই নিউ স্কয়ার বাই সি কিউ ডি নিউ, তার এক্সপ্রেশনটা আমি বসিয়েছি।
এক্সপ্রেশনটাকে জাস্ট ব্যবহার করে যেটা কোথা থেকে এলো তোমায় জানতে হবে। আর এবারে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে যখন তুমি ভিন ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে করেছো, তুমি প্রথমেই লং ওয়েভলেন্থ লিমিটে ওটাকে ভিন ডিস্ট্রিবিউশন ফর্মুলায় রিডিউস করেছো, তারপর তুমি ডেরিভেশনটাকে করেছো। কিন্তু যদি তুমি লং ওয়েভলেন্থ রিজিয়নে ভিন ডিস্ট্রিবিউশন ফর্মুলা না এনে যদি করতে, তাহলে দেখবে এক্সপ্রেশনটা পাল্টাতো। এবার সে কি পাল্টাবে সেটা করার দরকার আছে। তুমি ভিন্স ডিস্ট্রিবিউশন ল থেকে তুমি তার ভিন্স ডিসপ্লেসমেন্ট লটা করবে না, তুমি তো করবে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ভিন ডিসপ্লেসমেন্ট ল। তাহলে এই যে লং ওয়েভলেন্থ বলে e⁻h/λ(-1), ওই -1টাকে বাদ দিয়ে করলে বলে তোমার অঙ্কটা অনেক সহজ হয়ে গেল। কিন্তু যদি ওটা থাকে তাহলে তুমি দেখবে অঙ্কটা ডিফিকাল্ট হবে, সেটা তুমি কি করে ম্যানেজ করবে সেটা একটা ব্যাপার। আর এরকম একটা ইন্টিগ্রেশন 0 to ∞ x³ dx, এইটা হচ্ছে π⁴/15, ঠিক আছে? এই π⁴ এটা মুখস্থ করলে, কিন্তু এইটা কোথা থেকে এলো সেটা তোমার করার দরকার আছে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে করতে হবে। তাহলে আমি বেশ কমপ্লিট করে ফেললাম ব্যাপারটাকে, যেটা বিএসসি স্ট্যান্ডার্ডে মোটামুটি যতখানি কথাবার্তা বলে মোর দ্যান সাফিসিয়েন্ট আমরা বলেছি। এবারে কথাটা হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে যেটা করব, যে এই যে কিছু ডাউটস হলো এবং তার সঙ্গে সঙ্গে শেষের দিকে ওই হয়তো একটা দুটো জিনিস দেখবে আমি পিডিএফ ভিডিও দিয়ে দিলে তুমি সব বুঝতে পারবে দেখবে। হ্যাঁ, যেগুলো তোমার বুঝতে অসুবিধা হচ্ছে বা পিডিএফ ভিডিও পরেও তুমি দেখবে ডেরিভেশনটা করতে তুমি অসুবিধা হচ্ছে, তাহলে পরের দিন সেই ডাউটসগুলো আমি ক্লিয়ার করে দেবো। তার সঙ্গে সঙ্গে এইখানে যে কতগুলো ডাউট যেগুলো আমি ইচ্ছা করে ক্লিয়ার করলাম না, যে তুমি যখন পড়াশোনাটা স্টেপ বাই স্টেপ পর পর করে বুঝে করবে, কিছু কিছু জিনিস দেখবে আমি তা সিম্পলি ধরে নিয়েছি। আমি বলছি এখন এই ঝামেলার মধ্যে যাচ্ছি না, এখন ধরে নাও করে, যেমন এই যে ধর এই পেজে যা কিছু লেখা আছে সবগুলো আমি ধরে নিয়েছি। আর নিউ ডি নিউতে 1/4 সি রো নিউ ডি নিউ, কিন্তু কোথা থেকে এলো দেখ আমি কিছু বলিনি। এন নিউ ডি নিউ যেটা নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম, এটা 8π⁴/c³ ডি নিউ, আমি ধরে নিয়েছি কোথা থেকে এলো আমি কিছু বলিনি। বা প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে ভিন ডিসপ্লেসমেন্ট লটাকে করার সময় প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন লটাকে লং ওয়েভলেন্থ রিজিয়নে ভিন ডিস্ট্রিবিউশন লতে নিয়ে গেলাম, তারপর সেটা ভিন ডিসপ্লেসমেন্ট লতে গেল। সেইটা যদি না করে সরাসরি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাতে যে রো ল্যামডাটা ছিল তাকে ল্যামডা রেসপেক্টে ডেরিভেটিভ করে করতাম, তাহলে কি ভিন ডিসপ্লেসমেন্ট লট আসতো বা এলে কি তফাৎটা হতো। তারপরে এরকম একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন যেখানে প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে যখন আমি স্টিফেন বোলজম্যান লটাকে করছি, তখন এরকম একটা ইন্টিগ্রেশন আমার লেগেছিল, সেটার উত্তরটা আমি লিখে দিলাম, এটা কোথা থেকে এলো সেটাও আমাকে জাস্ট বেসিক্যালি করতে হবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটি যেটা আমাদের আজকে পড়ানোর কথা ছিল। তাহলে তোমাদের যদি পরের দিন ডাউটস থাকে, তাহলে আমি এই ডাউটসগুলোকে ক্লিয়ার করে তারপরে ফটো ইলেকট্রিক এফেক্টে যাব। আর যদি ডাউটস না থাকে তাহলে সরাসরি ফটো ইলেকট্রিক এফেক্টে চলে যাব। আসলে আমি এই ব্ল্যাক বডি রেডিয়েশন আমি 3টে ক্লাস ধরে ইউজুয়ালি পড়াতাম, পরের দিকে 2টো ক্লাসে করতাম। ব্যাপারটা হচ্ছে দেখো তোমার সিলেবাস যদি খোলো দেখবে ব্ল্যাক বডি রেডিয়েশনটাকেও সিলেবাস থেকে তুলেই দিয়েছে ম্যাক্সিমাম জায়গায়। হ্যাঁ, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে কোয়ান্টাম মেকানিক্সের যাত্রা যেহেতু শুরু হচ্ছে, সেখানে এটাকে বলতে হবে, সেখানে আমি এটা বলছি। হ্যাঁ, কিন্তু ওই যেটা মানে ব্যাপার আর কি, যে মানে তোমাকে দেখবে তুমি যদি